প্রথমেই বলে রাখি, গল্পটা কাল্পনিক। এতে ব্যবহার করা সকল কিছুই কল্পনা থেকে নেওয়া হয়েছে, তাই কেউ কারোর ধর্মের সাথে কোনো তুলনা করবেন না। আকাশ থেকে একটা শট আমার হাতে চলে আসে, আর সেই শটটাই এটা। নিনজা সৈন্য আমার সৈন্যের মধ্যে কয়েক হাত দূর, তখনই আমি সেই ফাঁকা জায়গায় নিয়ে পড়লাম। এক হাত সামনে নিয়ে আর এক হাতে শট নিয়ে একের পর এক নিনজার সৈন্যদের মারতে লাগলাম। অ্যান্ডেস তার মুখ থেকে লাইটনিং বের করছে, নিনজার সৈন্যদের মারছে। সবাই নিজ নিজ টিম নিয়ে একের পর এক নিনজার সৈন্য মারছে, সাথে আমাদের অনেক সৈন্যও মারা গেছে। এখন আমি আর রেকো সামনাসামনি, সবাই নিজ নিজ সৈন্য নিয়ে লড়াই করছে, কিন্তু ওদের শক্তির সাথে সহজে টিকতে পারছে না। রেকো তার হাতে একটা শট নিয়ে আসলো, যেটা থেকে লাল আর কালো আলো বের হচ্ছে। রেকো তার শট দিয়ে আমার দিকে একটা স্ল্যাব দিল। আমি সেটা থেকে বাঁচার জন্য আমার শটটা দিয়ে একটা স্ল্যাব দিলাম। দুই শটের রোশনি যখন মিলে গেল, তখন সেখানে আলোর বিস্ফোরণ হলো। আমি আর রেকো কাছে থাকা বিস্ফোরণের ফলে আমরা দুজন দুই দিকে ছিটকে পড়লাম। আবার উঠে আমি আমার হাত দিয়ে একটা ম্যাজিক্যাল বল বানিয়ে সেটা ছুঁড়ে মারলাম রেকোর দিকে। রেকো সেই বলটা সহজে এড়িয়ে গেল। তারপর রেকো একটা ম্যাজিক্যাল ব্ল্যাক বল বানিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। বলটা থেকে বাঁচার জন্য আল্ট্রা স্পিডে দৌড় দিয়ে সরে গেলাম। রেকো মনে মনে কি যেন পড়তে লাগলো, আর ডিকে সে সুযোগটা মিস না করার জন্য সে রেকোর উপর তার শট আক্রমণ করে, কিন্তু রেকো শরীর লাগার আগে বিদ্যুৎ ঝটকা খেয়ে ডিকে দূরে গিয়ে পড়লো। অন্যদিকে অ্যান্ডেস নিনজা জেনারেল চারদিকে ঘিরে রয়েছে। নিনজার সাথে লড়াই করার জন্য অ্যান্ডেসের দরকার তার মানুষ ফর্মে আসে, কিন্তু যতক্ষণ সে ডিকের কাছাকাছি থাকবে ততক্ষণ সে তার মানুষ ফর্মে আসতে পারবে না। আর ডিকেও বুঝে গেছে রেকো কোনো বড় ধরনের ম্যাজিক করেছে, আর এই সময় কেউ কোনো ম্যাজিক করলে রেকো কিছু হবে না, তবে যে ম্যাজিক করবে তার ক্ষতি হবে। তাই ডিকে সেখান থেকে আল্ট্রা স্পিডে অ্যান্ডেসের কাছে চলে যায়। অ্যান্ডেসকে শট পরিণত করে তার হাতের শট ও অ্যান্ডেসের সাথে একসাথে করে ফেললো। বর্তমান অ্যান্ডেস একটা শট একসাথে করার সাথে সাথে চারিদিক ঝড় শুরু হলো। হঠাৎ ডিকের হাতে মিলিত হলে শটটা নিচে পড়ে গেল। মিলিত বলার কারণ একটা অ্যান্ডেস প্রথম ব্ল্যাক শট একসাথে আছে। শটটা নিচে পড়ার সাথে সাথে শটটা কালো ধোঁয়া বের হতে লাগলো, যার জন্য চারিদিকে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে যখন ধোঁয়া সরতে লাগলো, তখন ডিকে তার সামনে যা দেখলো তা দেখবেও কখনো আশা করেনি। তখন নিনজা সৈন্য ডিরেক্টর প্ল্যানেটের মনস্টার নজর ডিকের সামনে, কারণ ডিকের সামনে একটা অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে, যার দেখতে ড্রাগনের মতো, কিন্তু ড্রাগন নয়, আবার স্ন্যাক ড্রাগনও নয়। প্রাণীটা ড্রাগনের মতো, কিন্তু এর শরীরের রংটা কিন্তু অন্যরকম। যখন সাদা ও কালো রঙের সাথে সবুজ রং মেশানো হয়, তখন যেরকম দেখায় কিছুটা সেরকমই রং প্রাণীটার। প্রাণীর 4 পা, পিঠে রয়েছে 2টা বিশাল ডানার রং হয়ে কি তার মাথা থেকে লেজ পর্যন্ত ক্যাশ, যেমনটা স্ন্যাক ড্রাগনের একই হয়ে থাকে। যারা মুভিতে বা পিকে দেখেছেন স্ন্যাক ড্রাগন, তারা তো বুঝতেই পেরেছেন, আর না বুঝলে বলবেন। ডিকে সে প্রাণীটিকে অ্যান্ডেস বলে ডাক দেয়। সেই প্রাণীটা ডিকের থেকে তাকিয়ে একটা হাসি দিল। তখন সেই প্রাণীটা কেমন যেন করতে লাগলো। হঠাৎ সে প্রাণীটা শোটে পরিণত ডিকের হাতে চলে এলো। শোট দেখতে কিছুটা এরকম, শোটটা দেখতে কিছুটা এরকমই, শুধু কমলা রঙের জায়গায় সাদা আর নীল রঙের জায়গায় কালো হবে। ডিকে তার নতুন শটটা চারিদিকে ঘোরালো, আর শট থেকে রশ্মি বের হয়ে সে নিনজাটা জেনারেল থেকে দূরে ছুঁড়ে ফেললো। এতক্ষণ রেকো তার চোখ বন্ধ করে কি যেন করছিল। হঠাৎ সে চোখ খুলে তার হাত দিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক্যাল বল বানিয়ে সেটা ডিকের দিকে ছুঁড়ে মারলো, যেটা থেকে ভয়ঙ্কর পাওয়ার অনুভব করা যাচ্ছিল। আর যদি সেই বলটা ডিকে সয়ে লাগে, ডিকে সেখানে মারা যাবে, কারণ সেই বলটা ডিকের বর্তমান পাওয়ারের থেকে দ্বিগুণ। সেই বলটা ডিকের দিকে আকর্ষণ করছে, যার জন্য ডিকার জায়গা থেকে কোথাও নড়াচড়া করতে পারছে না। যখনই সেই বলটা ডিকে সয়ে লাগবে, ঠিক তখনই কোনো কালো ছায়ার মতো একটা জিনিস ডিকের সামনে এসে সেই বলটা ধরে আর রেকোর দিকে ছুঁড়ে মারলো। ডিকে যেমন ব্ল্যাক শক্তির অধিকারী, তেমন রেকো ব্ল্যাক শক্তির অধিকারী, যার ফলে সেই বলটা রেকোকেও তার আকর্ষণ করছে, যার জন্য রেকো কোনো নড়াচড়া করতে পারছে না। রেকোর ফুল পাওয়ারের অর্ধেক পাওয়ার হচ্ছে সেই বলটা, যার জন্য রেকোর শরীরে বলটা লাগার সাথে সাথে রেকোর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কালো ধোঁয়া বের হওয়ার শেষ হতেই রেকো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। সবকিছু তাড়াতাড়ি হয়েছে যে কেউ কিছু বুঝতেই পারছে না। কে সেই কালো ধোঁয়ার মতো যে ডিকেকে বাঁচিয়েছে, আর এত পাওয়ারফুল ম্যাজিক কিভাবে রেকোর দিকে ছুঁড়ে মারলো, কারো এত স্পিড হয়
হয় কখনো কল্পনা করতে পারছি না। কালো ধোঁয়াটা বলাটা রেকর্ড দিকে ছুঁড়ে মেরেই আবার কোথায় যেন চলে গেল। তবে সেই ধোঁয়াটা ডিকের কানের কাছে এসে বলেছিল, যখনই থাকবে তুমি মৃত্যুর মুখে তখনই চলে আসবো আমি। নিজের আসল পরিচয় খোঁজো, আর এরকম সামান্য ম্যাজিশিয়ানের সাথে লড়াই করা তোমার কাজ না। নিজের আসল পরিচয় খুঁজে নিজের পরিবারের কাছে ফিরে যাও। মনে রেখো, অত শীঘ্রই আসছে তোমার জীবনে বড় একটা বিপদ। যার সাথে লড়াই করার জন্য তোমাকে তোমার পরিচয় ও নিজের পুরো পাওয়ার খুঁজে বের করতে হবে। ডেকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। সেই ধোঁয়াটা চলে গেল। এতক্ষণ সবাই যেন কোনো স্বপ্ন দেখছিল। ধোঁয়াটা চলে যেতেই সবাই স্বাভাবিক হয়ে গেছে। ডেকে ভাবছে, কি সেই ধোঁয়াটা যে আমার মৃত্যুর মুখে গেলেও বাঁচিয়ে নেবে? আর কি আবার আমার আসল পরিচয়? আর কি আমার আবার আসল পরিচয়? এটাই তো আমার আসল পরিচয়। আর আমার সকল পাওয়ার তো আমার কাছে। তাহলে সবাই যেন রেকর্ড দিকে তাকায়। সবাই তো প্রায় অবাক হয়ে যায়, কারণ রেকর্ড শরীর আস্তে আস্তে ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। এখন হয়তো আপনারা ভাবছেন, যদি সেই বলটা রেকর্ড ফুল পাওয়ারের অর্ধেক পাওয়ারের হয় তাহলে এমন হচ্ছে কেন? সে ধোঁয়াটার ভিতর যে ছিল সে যদি শত্রুর ম্যাজিক আবার শত্রুর দিকে ছুঁড়ে মারে, তাহলে প্রথম যেটা পাওয়ারের ছিল তা 3 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। যার জন্য এত পাওয়ারফুল ম্যাজিক রেকর্ড শরীরে লাগতে রেকর্ড শরীর ধোঁয়ায় পরিণত হচ্ছে। মানে রেকর্ড কিছু সময় পর মারা যাবে। যখন সবাই বুঝতে পারলো রেকর্ড মৃত্যু নিশ্চিত, তখন ডিকে আর রেবো দৌড়ে রেকর্ড কাছে চলে গেল। রেকো, তুমি ঠিক আছো? ভাই, তোকে বারণ করেছিলাম এসব না করতে, তবুও কেন করলি? নিজের জায়গা কোথায় সেটা বোঝাতে চেয়েছিলাম সবাইকে, কিন্তু ডিকের কথায় ঠিক খারাপ আর ভালো লড়াইয়ে সবসময় ভালোরই জয় হয়। আমি হয়তো খারাপ ছিলাম, তাই হয়তো আমার এটা হয়েছে। তোর কিছু হবে না, আমি তোকে হিল করে দেব। ডিকে রেকোকে হিল কর। ডিকে রেকোকে হিল কর। রেবো ও ডিকে রেকোকে হিল করতে রেকোর শরীরে হাত রাখতে ডিকে যেন কারেন্টের ঝটকা খেলো। যেমন হয় তেমনই দূরে ছিটকে গিয়ে পড়লো। তখনই আবার চারিদিক থেকে অন্ধকার হয়ে গেল এবং সেই কালো ধোঁয়াটা আবার এসে গেল। সেই ধোঁয়াটা ডিকের কানের কাছে এসে বলল, কখনো কাউকে বিশ্বাস করবে না। সে তোমার বাবা মা হলেও শুধু নিজের প্রতি বিশ্বাস রাখবে যে তুমি একাই সব পারবে। সে ধোঁয়াটা রেকোর কাছে গিয়ে বলতে লাগলো, ব্ল্যাক পাওয়ার হয়েছে বলে নিজেকে কখনো খারাপ ভাবতে নেই, কারণ সবার একটা মন থাকে যেটা সবসময় ভালো থাকে। এবার সে ব্ল্যাক পাওয়ার অথবা হোয়াইট পাওয়ার এর অধিকারী হোক না কেন, নিজের মনকে সবসময় ভালো রাখলে ব্ল্যাক পাওয়ারও কোনো ফ্যাক্ট না। অবহেলায় বড় হয়েছে বলে এই না যে এই জন্য সবার থেকে প্রতিশোধ নিতে হবে। এত যখন সবার থেকে দূরে এসে নিজের একটা রাজ্য পেয়েছো, সেটা নিয়ে খুশি থাকতে। শুধু নিজের পায়ে নিজে কোড়াল মারলে, এখন যে আবার লড়াই করো। ধোঁয়ার ভেতর থেকে হাসির আওয়াজ আসার সাথে সাথে চারিদিকে কালো ধোঁয়া বের হয়ে গেল। যখন আস্তে আস্তে ধোঁয়া সরে গেল, তখন সবাই যা দেখলো তা দেখে সবাই পুরো অবাক, কারণ ডিকেও রেখো সেখানে ছিল, এখন সেখানে কেউ নেই। তুই এটা করতে পারিস না, তোকে আমি নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম, তুই শেষে কিনা আমার সাথে বেইমানি করলি। তোকে তো আমি শেষ করেই ছাড়বো, শুধু একবার হাতটা খোল আমার। হারিফ, মৃত্যু তোর সামনে, এখন তো একটু রাগটা কমা। এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যদি সেটা মৃত্যুর সময় দেখাস, তাহলে আর ক্ষতি করার তুই আমার বন্ধু। তুই বল, আমি বন্ধু হয়ে কি করে তোর ক্ষতি যেতে পারি? ছি, এরপর তোর মুখে কথা আসছে? কেন রে, এখন কি আমার কাঁদতে হবে নাকি? তোকে তো আমি আজ ছাড়বো না, পারলে হাতটা খোল আমার। রাকি বেচারা কত অপেক্ষা করতে পারছে না। ওকে তুমি মৃত্যুর সাথে কেমন বুঝিয়ে দাও। ও, তুই আসলে শয়তান, যার জন্য আমার ভাইয়ের মতো বন্ধুটা আমাকে মারতে আসছে। আরে বাবু, তুমি এখনো ছোট, এসব কিছু বুঝবে না। তবু বলছি, ক্ষমতার জন্য সবাই সবকিছু করতে পারে। সেটা যদি আর হয় কিং হওয়ার জন্য, সেটা কেন মিস করবে? ছোটবেলা থেকে শুনে এসেছি তোর বাবা নাকি মারা গেছে, যার জন্য আর রাজবংশী কেউ নেই। আর আমার দাদু, তোর দাদু আপন ভাই ছিল একজন রাজব সিংহ, সে অনুসারে আমি একজন রাজব সিংহ হই। যদি তোর দাদু মানে ডেভিল কিংয়ের কোনো বংশধর না থাকে, তাহলে যে কোনোভাবে আমি কিং হতে পারতাম। কিন্তু তুই এসে সব কিছু জল ঢেলে দিলি। আমি জানতাম কখনো তোর সাথে লড়াই করে আমি পারবো না। কয়েকদিন আগে আমার দেখা হয় ওনার সাথে। উনি আমায় বলে উনি আমায় সাহায্য করবে, আর আমি এত বড় একটা সুযোগ মিস করতে চাইনি। আমি কি দেখলাম? আর এখন আমি কোথায়? ডিকে সব ভাবছিল, তখন তার সামনে সে ধোঁয়াটা চলে গেল। এখন সেটা ধোঁয়া নয়, এখন সেটা একটা মানুষের মতো হয়ে গেছে, শুধু মুখের জায়গাটা ধোঁয়া। আর ডিকে কোথায় এখন সেটা বলার কারণ, ডিকে এখন একটা অসম্ভব সুন্দর একটা রুমের বিছানায় শুয়ে আছে। রুমের নামটা যেন অনেক জিনিসপত্র। আরো অবাক করার বিষয় হচ্ছে এখানে অনেক প্রকার বন্দুক আছে, যা ডিকে আগে কখনো দেখেনি। তুমি এখন আমাদের রাজ্যে আছো, আর তুমি এতক্ষণ যা দেখেছিলে সব তোমার আগের জন্মের মানে? এতক্ষণ তুমি যা দেখেছিলে
একেবারে শেষে কি দেখেছো? আমার মতো দেখতে একটা ছেলেকে তার বন্ধু একটা কালো শর্ট দিয়ে তাকে মেরে ফেলে। সেই ছেলেটি তুমি, আর তুমি মৃত্যুর আগে যে সেফ জন সেলটা পড়েছিলে সেটা সেফ সোলটা জীবনে একবার পাওয়া যায়, মানে পড়াতে তোমায় কেউ বারণ করবে না, তবে সেটা একেবারেই কাজ করবে। আর সেই সেলটা পড়ার ফলে তুমি নতুন করে আবার ডিকের পরিচয় জন্মে নাও। কিন্তু আমি তো কিছু মনে করতে পারছি না। এটা খাওয়া অনেক টেস্ট, তোমার হয়তো ক্ষুধা লেগেছে। আমি মজা করা পছন্দ করি না, যা জিজ্ঞেস করেছি পারলে তার উত্তর দিন, আর না হলে আমায় আমার রাজ্যে ফিরে দিয়ে আসেন। কুল, সবসময় এত রেগে থাকলে কোনো কিছু করতে পারবে না। সবসময় নিজের মাইন্ড ফ্রেশ রাখবে, দেখবে বিপদের সময় এমনিতেই তোমার মাথা বুদ্ধি চলে আসবে। জ্ঞান দিতে আসছে, আমার মনে হচ্ছে এখন এর মাথা ফাটিয়ে দিই। মনে মনে বললাম কথাটি। তোমার ছেলেটা ভালো, বাট কোনো কাজের দেবে না, না কারণ আমি মাত্র একটা ধোঁয়া, আর আমার আসল শরীর তো আছে কোথাও। তুমি কি করে আমার মনের কথা শুনতে পারলে? আমি তো লক করে রেখেছিলাম। তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে। নাও এবার এটা খাও। এটা কি? আমি এতটাও ভালো না যে তোমায় বিনা পয়সায় খাওয়াবো। হ্যাঁ, তাহলে এটা কি? এটা একটা ম্যাজিক্যাল ফল, যেটা ফলে পূর্বের স্মৃতি সব মনে পড়ে যায়। তাহলে এটাও তো তোমার কষ্ট করে আনতে হয়েছে, এটা বিনা পয়সা দিচ্ছ কেন? ঠেহাই পড়লে আর কত কিছু করতে হয়, এখন ফ্রিতে অফার চাইলে তাই। আচ্ছা নাও, এখনই খাচ্ছি। ডিকে সেই ফলটা খাওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা শুরু করে দিল। এত মাথা ব্যথা করছে, সে মাথা ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। চোখ বন্ধ করার পর ডিকে সিজন 1 সব দেখতে লাগলো। যখন সে চোখ খুললো তখন সে সামনে কাউকে দেখতে পেল না, তবে তার সামনে একটা কাগজ উঠতে দেখছিল। ডিকে সে কাগজটা হাতে নিল। এতক্ষণ কাগজটা কোনো লেখা ছিল না, কিন্তু হাতে নেওয়ার সাথে সাথে কাগজটা আপনা আপনি লেখা উঠতে লাগলো। কাগজটা লেখা, তুমি এখন টেলিপোর্ট হয়ে বর্তমান পরিচয়ে চলে যাও, সেখানে তোমার বন্ধুদের সাথে নিয়ে চলে যাও। তোমার পূর্বের রাজ্যে, সেখানে নিজের সকল উক্তি খুঁজে তারপর যুদ্ধে নামবে। তার আগে না। আর কিছু লেখা নেই। কথা মতো ডিকে টেলিপোর্ট হয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। এখন ডিকে মানে আরিফের পুরানো কথার সাথে বর্তমানে সব কথা মনে আছে। যুদ্ধের ময়দানে গিয়ে তো ডিকে পুরোই অবাক, কারণ নিনজা সৈন্যরা চারিদিকে কি যেন খুঁজছে। তাদের মধ্যে একটা কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, মানে চোখের রং। আগে ছিল সবুজ, কিন্তু এখন চোখের রং স্বাভাবিক। আর ম্যারি, এলিহা, হ্যারি, জ্যাক বাকি সবাই ডিকে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। আর ডিকের আব্বু জেসি বসে বসে কান্না করছে। ডিকে সবার সামনে গিয়ে দাঁড়ালো। সবাই তাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। সবাইকে শান্ত করে ডিকে বলতে লাগলো, রিকো তো মারা গেছে, তাহলে এখন আর কার সাথে যুদ্ধ আমরা করব? তাই এখন আমাদের রাজ্যে ফিরে যাওয়াটাই ভালো। কিন্তু তার গলাটা এখন কেমন যেন লাগছে। কেমন আবার লাগবে? ওর কথা ছাড়, এখন চল ফিরে যাক। সবাই বলে ওঠে তারপর সবাই ফিরে এলো ডিরেক্টর প্ল্যানেটে। সবাই আর নিজ নিজ জায়গায় চলে গেল। ডিকে, জ্যাক, হ্যারি, ম্যারি, এলিহা, জেসি, হিবমান, ক্রিস্টি সবাইকে রাজসভায় আসতে বললো। সবাই যখন বলতে আসলো তখন ডিকে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এখানে যারা আছে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সবাই বলে বলো। দেখেন, এখন আমি যা বলবো তা আপনাদের মানতে অসুবিধা হলেও এটাই সত্যি। আরে ভাই, ঠিক করে বলবি তো, এত ঘুরাচ্ছিস কেন? ঠিক আছে, ভালোভাবেই বলছি। সবাই আমাকে জানে এনাদের ছেলে হিসেবে, আব্বু আম্মুকে দেখে, কিন্তু আমি তাদের সন্তান নই। এসব কি কথা বলছিস? তুই আমাদের ছেলে, আমার ছেলে। দেখো আম্মু, আমার এখানে জন্ম হওয়ার আগে আরেক জায়গায় আমার জন্ম হয়। মূলত ওখানে আমি মারা যাইনি, আমাকে মারার চেষ্টা করে। তখন আমি একটা স্পেল পড়ি, আর সৃষ্টিকর্তার ইচ্ছা আমি এখানে চলে আসি। তাহলে তোর আসল পরিচয় কি? আমার ডাইমেনশনের মনস্টার ওয়ার্ল্ডের ডেভিল ও অ্যাঞ্জেলদের কিং হচ্ছি আমি, আর আমার নাম হচ্ছে আরিফ চৌধুরী। তাহলে কি তুমি আমাদের ছেড়ে চলে যাবে? না, তুই আমার ছেলে, তোকে আমি কোথাও যেতে দিব না। আরে আম্মু, আমি কি একবার বলেছি তোমাদের ভুলে যাব? ওখানে একটা কাজ আছে, সেই কাজটা শেষ করতে পারলেই এখানে আবার চলে আসবো। কিছুদিন এখানে আর কিছুদিন ওইখানে, এভাবে থাকবো। আর আমাদের কি হবে? তোরা আমার সাথে আমার রাজ্যে যাবে। তোমার কি সেই জায়গায় কোনো প্রেমিকা বা বউ আছে? আছে। না, তোকে আমি যেতে দেব না, তুই আমার কাছেই থাকবি। আর জেসি, তুমি কান্না করছো কেন? তুমিও যাবে আর আমার তৃতীয় রানী হয়ে থাকবে। সবাই বলে ওঠে এখন তাকে ডিকে বলবো নাকি আরিফ বলবো? তোদের যেটা ইচ্ছে সেটাই ডাকিস। আমার হাতে আর বেশি সময় নাই, অনেক দেরি হয়ে গেছে। আমাকে আজই ফিরে যেতে হবে আমার ডাইমেনশনে। আমার সাথে কে কে যাবে বলো? আর আব্বু আম্মু, তোমাদের আমার সাথে যাওয়া লাগবে না, তোমরা এখানে থাকো। আম্মু বাদে সবাই বলতে লাগলো, আমরা তোর সাথে যেতে রাজি।
তাহলে হ্যারি, তুই গিয়ে সকল জেনারেল মিনিস্টার সৈন্যদের রাজপ্রাসাদের সামনে আসতে বল। আমি এখনই আসছি। আমি এখন যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সকল জেনারেল মিনিস্টার ও সৈন্যরা রাজপ্রাসাদের সামনে চলে এলো। আমি সবার সামনে গিয়ে বলতে লাগলাম, আজ আমরা একটা বড় যুদ্ধ করে ফিরেছি। এখন আমাদের বিশ্রাম নেওয়ার কথা, সেটা জেনেও আমি আপনাদের এখানে ডেকেছি। তার জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি। এত কথা না বলে আসল কথায় আসি। আমি এবং আমার রানীর সাথে রিট্যাক্স এর 3 জেনারেল ও এলিহা কিছুদিনের জন্য আমরা রাজ্য ছেড়ে এক জায়গায় যাব। সেই সময় রাজ্যের পরিচালনা করবে আমার আব্বু ও ডিটেক্সের বাকি 2 জেনারেল। আমি আশা করব আমার অনুপস্থিতিতে আপনার সবাই ভালোভাবে কাজ করবেন আর আব্বুকে মেনে চলবেন। যদি তারা সমস্যার সমাধান না করে, আপনার চাওয়া সেই জিনিসটা না দেয়, তাহলে নিজের মনে রেখে দেবেন। পরে আমি আসলে আমায় বলবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি যখন না থাকেন তখন যদি আমাদের এই প্লেনটাতে আবার কেউ আক্রমণ করে, তাহলে তো আমরা কখনোই লড়াই করতে পারবো না। তার জন্য আমি ব্যবস্থা করে যাব। এছাড়া তো আর কারো কোনো প্রশ্ন নাই। তাই এখন সবাই নিজ নিজ কাজে চলে যান। সবাই চলে গেল। আমি রুমে চলে আসি। ডিরেক্টরের সুরক্ষার জন্য ডিরেক্টরের চারপাশে একটা অদৃশ্য ব্যারিয়ার তৈরি করে দিলাম। এখন বাইরে থেকে কেউ ভিতরে আসতে বা ভিতর থেকে বাইরে আসতে পারবে না। আমার ইচ্ছা ছাড়া আজই আমাকে আমার নিজের রাজ্যে নিজের আসল পরিচয় ফিরে যেতে হবে। তাই যা যা আমার দরকার সব কিছু নিয়ে নিয়েছি। ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যে 7 দিন পেয়েছিলাম, তখন জেসি আমার বিয়ে হয়ে যায়। জেসির জন্য বিয়েটা এখন করতে হয়। জেসি বলে, যদি এই যুদ্ধে আমাদের কিছু হয়ে যায় তাহলে কি হবে, তাই আর কি। জেসিও সব কিছু নিয়ে তৈরি। সবাইকে আগে বলে রেখেছি যেন সবাই তৈরি হয়ে প্রাসাদের সামনে চলে আসে। আমি আর জেসি প্রাসাদের সামনে গিয়ে দেখি সবাই এসে গেছে। বিদায় দেওয়ার সময় যা হয় আর কি। আম্মু আমায় কোথায় যেতে দেবে না, তার একই কথা। অনেক কষ্টে সবাই মিলে বুঝিয়ে তাকে শান্ত করেছে। আমরা সবাই প্রাসাদ থেকে বেরিয়ে নিনজারা যে জায়গাটার কথা বলেছিল সেখানে যেতে লাগলাম। সেখানে পৌঁছে আমি অ্যান্ডেসকে উপরে থেকে নিচে ফেললাম। অ্যান্ডেস পড়ার পর মাটিতে গর্ত হয়ে গেছে এবং মাটির নিচে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা সবাই নিচের ডানা দিয়ে উঠছিলাম। এখন আস্তে আস্তে আমরা সবাই গর্তের ভিতরে ঢুকতে লাগলাম। নিচে নেমে সবাই সবার ডানা ভিতরে নিয়ে নিল। এখন আমাদের সামনে একটা টাইম মেশিন এবং একটা সুড়ঙ্গ আছে। মূলত এটা সুড়ঙ্গ বলা যায় না, এটা গুহা বললেও হয়, কিন্তু কিছু জিনিসের জন্য এটাকে সুড়ঙ্গ বললাম। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলাম কোনটা দিয়ে যাওয়া যায়। যেহেতু টাইম মেশিন দিয়ে আমাদের আগে পরে যাওয়া যায়, তাই টাইম মেশিন আমাদের কোনো দরকার নেই। তাই আমরা সেই সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমি যাবো, তাই আমি সবার সামনে গিয়ে সুড়ঙ্গ দিয়ে ঢুকতে যাবো। ঠিক তখনই পিছন থেকে শেষের আওয়াজ শুনতে পেলাম। তাই আমরা সবার পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি আমার সমবয়সী হবে এরকম একটা ছেলে এক হাত পকেটে ঢুকিয়ে মুখ থেকে শিস বাজাচ্ছে আর তার মুখে অর্ধেকটা মাস্ক ঢেকে রেখেছে। কে তুমি? আসলেই তো আমি কে? আমি কি তোমার মজার কথা বলছি যে তুমি আমার সাথে মজা করছো? কুল বেবি কুল, এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ও, তুমি সেই ধোঁয়ার মধ্যে থাকা ছেলেটা না? ঠিক বলেছে। কে বলেছে তুমি গাধা? কি আমি গাধা? সবাই মুচকি হাসতে লাগলো আর এটা দেখে আমার রাগ হতে লাগলো। এতদিন জানতাম তুমি গাধা, এখন দেখতেছি তুমি কানেও সমস্যা। ভাই, তুই কিল্লাই মোড়ে এমতে ইনসাল্ট করতেছস? মুই তোর কোনো ক্ষেতে মূলা চুরি করছি? তুমি গাধা হও বা তোমার কানে সমস্যা থাকুক, সেটা নিয়ে না হয় পরে কথা বলা যাবে। আমার কাছে আসলে তোমার কান ও মাথার সকল কিছু ঠিক করে দিবে। তোমার জন্য 50% ডিসকাউন্ট। এখন আসল কথায় আসা যাক। তোমার সামনে যে সুড়ঙ্গ আছে সেটা কিন্তু মোটেও সুড়ঙ্গ না। তাহলে কি? এটা দিয়ে যে কোনো ডাইমেশনে যাওয়া যায়। তুমি যদি এটা পা রাখতে তাহলে তোমার অবস্থা কেমন হতো আমি নিজেই জানি না। তাহলে এখন কি করতে হবে? তোমার হাতে যে সোডার আছে তা আমার কাছে দাও। আমি অ্যান্ডার্সকে সেই ছেলেটির হাতে দিলাম। যে ছেলেটি মনে মনে কি যেন পড়লে সঙ্গে সঙ্গে তার হাতে অ্যান্ডার্সের মতো হুবহু একটা শর্ট চলে আসলো। এটা দেখতে আমরা সবাই অবাকের চরমে পর্যায়ে চলে গেলাম। সে ছেলেটা অ্যান্ডার্সকে আমার হাতে দিল। এবার তোমার অ্যাড্রেসকে শর্ট থেকে ড্রয়িং এর রূপে আনতে বলো। আগে বলেছিলাম যেটা সুড়ঙ্গ বলছি যেটা আয়তন অনেকটা আর এই জায়গাটা অনেক বড়। আর অ্যান্ড্রেস এখন ব্ল্যাক শট মিলে অন্যরকম প্রাণীতে পরিণত হয়েছে। এই প্রাণীটার ঠিক নাম না জানাই এইকে সেই ছেলেটা ড্রাগন বলেছে। ওকে, আমি অ্যান্ড্রেসকে নিজের ফর্মে আসতে বললাম আর সাথে সাথে শটটা আমার হাত থেকে উড়ে সামনে ফাঁকা জায়গাটা চলে গেল এবং আস্তে আস্তে সে নিজের ফর্মে চলে এলো। এখন সবাই এর পিঠে বসো।
সবাই বলে ওকে। নাও, আমরা চলে এসেছি তোমাদের ডাইমেশনে। এত তাড়াতাড়ি? বিশ্বাস না হলে এখন টেলিপোর্টে হয়ে মাস্টার ওয়ার্ল্ড বা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারো। আচ্ছা, আপনি কি করে এত স্পিডে দৌড়াতে পারেন? কিভাবে ধোয়া হতে পারেন? আবার কি করে এতটা জিনিসকে দুটো করতে পারেন? ছোট হলেও প্রশ্ন করছে অনেক বড় বড়। আমি এত স্পিডে দৌড়াতে পারবো কারণ আমি যে জানি না, আমি যখন সব কিছু বুঝতে শিখি তখন থেকে আমি স্পিডে দৌড়াতে পারি। আর ধোয়া হয় কিভাবে সেটা পরে বলি, আগে আমি একটা জিনিস কি করে দুইটা করতে পারি তা বলি। আমার একটা ক্ষমতা আছে, আমি যে কোনো মানুষের পাওয়ার কপি করতে পারি। পাওয়ার যদি লক করা থাকে তবুও আমি তার পাওয়ারকে পুরোটাই পাবো এবং তার মাইন্ডকে কপি হয়ে আমার মাইন্ডের সাথে যোগ হয়ে যাবে। আর আমি ডিকের পাওয়ার কপি করেছি, তাই অ্যান্ড্রেস এর মতো হুবহুব আরেকটা আমার কাছে চলে এসেছে। হুবহুব বলে ভুল হবে, সেটাও অ্যান্ড্রেসেই। আর ধোয়া হওয়ার ক্ষমতাটাও আমি একজনের পাওয়ার কপি করে পেয়েছি। তাহলে আপনি সহজেই আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন। প্রথম আমি এটা পুরো পারতাম না, এসব কথা পরে বলা যাবে। এখন আমায় যেতে হবে ডিকে তুমি এখন হেভেনে যাও, সেখান থেকে নিজের শক্তি খোঁজা শুরু করো। আবারও দেখা হবে আমাদের। আমি কোথাও যেন শুনেছি এরকম পাওয়ারের কথা, কিন্তু ঠিক মনে পড়ছে না। এত চিন্তা করতে হবে না, এখন নিজের পাওয়ার পাবে কি করে সেটা চিন্তা করো। বিদায়, আবার দেখা হবে শীঘ্রই। বিদায়। সেই ছেলেটি হঠাৎ ধোয়া হয়ে চোখের পলক ফেলার আগেই কোথায় যেন চলে গেল। আর ডিকে সবাইকে নিয়ে টেলিপোর্ট হয়ে চলে এলো হেভেনের মেইন গেটের সামনে। আপনাদের সিজনেকে শেষের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আরিফ যখন আন্ডারওয়ার্ল্ডে আসবে তার 2 দিন আগেই অ্যাঞ্জেল কিং হিসেবে তার অভিষেক করা। যেহেতু আরিফ অ্যাঞ্জেল কিং, তাই তাকে কোনো কাজই করতে হবে না মেইন গেট খোঁজার জন্য। আরিফ আর ডিকে যেহেতু একজনই, তাই এখন থেকে আরিফই হবে আমাদের নায়কের নাম। আরিফ ইশারা করার সাথে সাথে গেট আপনা আপনি খুলতে লাগলো। হঠাৎ গেট খুলে যাওয়ায় অ্যাঞ্জেল সৈন্যরা কিছুটা ভয় পেয়ে যায়। সৈন্যরা তাড়াতাড়ি বাইরে বের হয়ে আরিফ আর তার বন্ধুদের চারদিক থেকে ঘিরে ধরে। আপনাদের আরো একটা কথা বলতে ভুলে গেছি, আগের আরিফ আর এখনের আরিফের চেহারা কিছুটা আলাদা, যার কারণে সৈন্যরা আরিফকে চিনতে পারেনি। আরিফও এটা ভালো করে জানে, তাই চুপচাপ সৈন্যদের সাথে চলে যেতে লাগলো। আর এদিকে সবাই নানা রকম প্রশ্ন করতে লাগলো আরিফকে। সৈন্যরা আরিফ ও তার বন্ধুদের নিয়ে রাজপ্রাসাদে চলে আসলো। রাজসভায় বসে আছে 2 কুইন। এখন আর রাজ্য পরিচালনা করতে কাউকে সাহায্য করতে হয় না, এত বছরে সব শিখে গেছে। 2 কুইন নিজেদের মধ্যে কিছু কথা বলছিল, তখনই সৈন্যরা আরিফ আর তার বন্ধুদের নিয়ে আসলো। এখান থেকে নায়িকাদের নাম পাল্টানো হলো, ইরা থেকে এলিনা আর ইভা ফাবিহা। সৈন্যরা এরা কে? কুইন, ইনারা কে তা আমরা জানি না। কিছুক্ষণ আগে হঠাৎ করে হেভেনের মেইন গেটটা আপনা আপনি খুলে যায়। যেহেতু কিং এর কোনো খোঁজ নাই আর এমন কেউ নাই যে হেভেনের দরজা খুলতে পারবে, যার কারণে আমরা ভয় পেয়ে যাই। বাইরে বের হয়ে আমরা দেখি ইনারা সেখানে দাঁড়িয়ে, তাই তাদের বন্দি করে এখানে নিয়ে আসলাম আরিফ ও তার বন্ধুদের দেখিয়ে। তোমরা কারা? হেভেনে এসেছো কেন? আর বড় কথা হলো, তোমরা হেভেনের প্রধান ফটক কিভাবে খুলতে পারলে? আরে মোর 2 রানী কবে থেকে এত কথা বলতে লাগলো? আগে তো সবসময় চুপ থাকতো। কে আপনার রানী? আর আপনার তো দেখি অনেক সাহস, আমাদের সামনে আপনার রানী বলছেন? আরিফ আল্ট্রা স্পিডে দৌড়ে এলিনা ও ফাবিয়ার মাঝখানে গিয়ে বসে পড়লো। আপনার কত বড় সাহস, রাজ সিংহাসনে বসছেন, তাও আবার রাজ্যের রানীর সাথে? সৈন্য, একে এক্ষুনি বন্দি করো। আরিফের একটা ক্ষমতা আছে বলেছিলাম, যেটার মাধ্যমে আরিফ যে কোনো মানুষের রূপ নিতে পারে, কিন্তু সেই ক্ষমতাটা লক করা। আগেই বলেছিলাম আরিফ তার লক করা শক্তির কিছুটা ব্যবহার করতে পারবে। সেই ক্ষমতাটা কাজে লাগিয়ে আরিফ তার পূর্বের রূপ নিয়ে নিল। আচ্ছা সৈন্য নিয়ে চলো আমায়। সকল সদস্যকে বলে ওঠে কিং এর জয় হোক। এটা বলে রাজসভায় যত সদস্য সৈন্য ছিল সবাই আরিফের সামনে হাঁটু গেড়ে বুকে হাত দিয়ে সম্মান জানালো। এলিনা আর ফাবিয়া যেন স্বপ্ন দেখছে, এমন করে তাকিয়ে আছে আরিফের দিকে। আমরা কি স্বপ্ন দেখছি নাকি সত্য? আমি যা দেখছি তুইও কি তা দেখছিস এলিনা?
তুই কি দেখছিস সেটা আমি জানবো কি করে? তুই কি আমাদের পাশে আরিফকে দেখছিস? আরে তোমার স্বপ্ন দেখছো না, এটাই সত্যি। কি কি? এটা বলেই দুজন আরিফকে জড়িয়ে ধরলো। একটা কথা আছে, মেয়েরা কখনো নিজেদের স্বামীর ভাগ কখনো দেয় না। তেমনই জেসি এটা দেখে সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে দুজনকে ধাক্কা দিয়ে দুই দিকে ফেলে দিল আর বলতে লাগলো, তোমরা কারা আর ডিকে কি কেন জড়িয়ে ধরছো? আমাদের স্বামীকে আমরা জড়িয়ে ধরেছি, তোমার কি? আর তুমি কে? আর ডিকেটা আবার কে? তোমাদের পাশে যে বসে আছে সে হচ্ছে ডিকে, আর আমি হচ্ছে ওর বউ। কি? আর তোমরা সবাই চুপ করো, আমার কথাটা তো আগে শুনবে। কি কথা? দেখো, আমি আজ 20 বছর পর এখানে এসেছি, আর এই 20 বছর আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। আর তার মধ্যে একটা ঘটনা হচ্ছে জেসি আমার স্ত্রী। আর জেসি তোমাকে আমি বলেছিলাম আমার পূর্বের জীবনের কথা, আর সেই জীবনে এই দুজন ছিল আমার স্ত্রী। তখন তোমরাই ভাবো এতে আমার কোথায় দোষ? তুমি তো আমাদের কথা জানতে, তাহলে কেন আবার ওনাকে বিয়ে করতে গেলে? তাহলে শোনো, সিজন 2 এ প্রথম থেকে ঘটে যাওয়া সকল কিছু বলতে লাগলো। এবার বলো আমার দোষ কোথায়? যেহেতু এখানে কারো দোষ নাই আর একজন কিং, এর 2-3টা রানী থাকতেই পারে, সেহেতু আমাদের মধ্যে এরকম করলে আমাদেরই ক্ষতি। অনেকটা পথ এসেছি, এবার সবাই বিশ্রামের ব্যবস্থা করো। আমি একটু ঘুরে আসি রুম থেকে। আচ্ছা। আমি চলে আসলাম আমার আগের রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম শেষে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি সবাই এসে গেছে। আমি তো মনে করেছিলাম শুধু আমারই ক্ষুধা লাগছে, এখন দেখি আমার থেকে বড় রাক্ষস সেখানে। কি? আয় হায়, এদিকেও শুনে ফেলেছে। মনে মনে বললাম কথাটি, কোথায় কি? তোমরা সবাই এসে গেলে একবার আমার ডাক দিলে না? তুই তো ঘুমাচ্ছিলিস তাই ডাক দেওয়া হয়নি। আর বলতে হবে না, আগে খাবার দাও, তারপর কথা হবে, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা দিচ্ছি। এলিনা, একি কোথায়? ওকে তো দেখছি না। তুমি যাওয়ার পর ইকিকে খুব কমই দেখা যায়, সব সময় লাইব্রেরিতে পড়ে থাকে। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? তোমরা এসব বুঝবে না। আচ্ছা, আমরা কি জানতে পারি এই ইকিটা কে? সময় হলেই দেখতে পারবে। এখন কোনো কথা না বলে খাবার খায়। সবাই খাবার খেয়ে চলে গেল প্রাসাদের বাইরে। জ্যাক, হ্যারি, ম্যারি, এলিয়া ও জেসিকে এলিনা ও ফাবিয়া পুরো প্রাসাদটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেছে। আর আরিফ চলে গেছে লাইব্রেরিতে ইকির সাথে দেখা করার জন্য। আরিফ লাইব্রেরিতে গিয়ে, একি কোথায় তুমি? হঠাৎ করেই পুরো লাইব্রেরি কাঁপতে লাগলো। আর আরিফ যেখানে দাঁড়িয়ে ছিল তার সামনের দেওয়ালটা দুই দিক থেকে সরে গেল। আরিফ ভিতরে একটা রুম দেখতে পেল আর ভিতর থেকে শুনতে পেল, ভিতরে চলে আসেন। আরিফ ভিতরে গিয়ে দেখে রুমে একটা চেয়ারের উপর একটা লোক বসে আছে, আর তার সামনে একটা টেবিল ও তার মধ্যে কিছু বই আছে। কি আপনি? আর একি কোথায়? আমি কি এখন অন্য কারো রূপ নিয়ে রেখেছি, তাই আমাকে চিনতে পারছেন না। ও আচ্ছা, তোমায় যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা কি হয়েছে? জানতে পেরেছি। কোথায় আপনার অর্ধেক বাকি শক্তি? কোথায় সেগুলো? অ্যাঞ্জেল কিং জনালের সঙ্গে আছে অর্ধেক শক্তি, আর অর্ধেক শক্তি আর হিমনাসের সাথে আছে বাকি শক্তি। তার মানে আমায় জয়নাল আর হিমনাসের শক্তিটা পেলেই হবে, বাকি শক্তিগুলো এমনিতেই পেয়ে যাবো? আচ্ছা, এখন বলো জয়নাল হিমনাসের শক্তিগুলো কোথায় আছে? এই নিন, এই দুটা মাপ লেখা আছে। কোথায় জয়নাল আর হিমনাসের শক্তিগুলো পাবেন? আমার মনে হয় না তোমার দরকারে আমার আর লাগবে, তাই সবচেয়ে ভালো হবে তুমি আবার বই হয়ে যাও। যা আপনার ইচ্ছা, আবারও দেখা হবে। বিদায়। আস্তে আস্তে ইকি বইয়ে পরিণত হয়ে আরিফের হাতে চলে আসলো। আরিফ ইকিকে টেলিপোর্ট করে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিল, আর নিজে সেই রুম থেকে বের হয়ে সেই রুমের দেওয়ালটা আবারও লাগিয়ে দিল। আরিফ লাইব্রেরি থেকে বেরিয়ে চলে গেল নিজের রুমে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই ফিরে এলো। আমাকে আজ থেকেই আমার শক্তিগুলো খুঁজতে হবে, তবে আজ আমি এক জায়গায় যাব। কোথায় যাবি? আছে একটা জায়গা। আমরাও তোর সাথে যাব। না, আমার সাথে তোমরা কেউ যাবে না, আমি একাই যাব। আমাদের নিয়ে কেন যাবে না? আমি চাই না আমার জন্য তোমাদের কারো ক্ষতি হোক। তাহলে তোমার যে ক্ষতি হবে? এটা আমার ভাগ্য, আর আমার এই সকল কিছু অর্জন আমি চাই না কেউ আমার সাহায্য করুক। নিজের চেষ্টা আমি সব পেতে চাই। যদি সামান্য জিনিসটা করতে না পারে তাহলে কি করে এত বড় যুদ্ধে সবার সাথে লড়াই করব? যেহেতু তুমি চাও না কেউ তোমার সাথে থাকুক, তেমনটাই হবে, তোমার সাথে কেউ যাবে না। আজ রাতেই আমি যাব। এখন অনেক বাকি রাত হতে, এখন চল সবাই মিলে একটু ঘুরে আসি। কোথায় যাবি? পুরো প্রাসাদটা তো ঘুরে দেখাই শেষ, এখন বরং রাজ্যটা ঘুরে দেখো।
ঠিক আছে চল। আমরা সবাই মিলে চলে গেলাম রাজ্যটা ঘুরে দেখতে। রাত হওয়ার আগ পর্যন্ত সব কিছু ঘুরে আর প্রাসাদে ফিরে এলাম। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জিরিয়েও বেরিয়ে পড়লাম এগিয়ে দেওয়া সেই ম্যাপটা নিয়ে। ম্যাপের অনুসারে যেতে যেতে এসে গেলাম একটা বড় পাহাড়ের গুহার সামনে। আরিফ আস্তে আস্তে সেই গুহায় ঢুকতে লাগলো। গুহার কিছুটা ভিতরে যেতেই আরিফের সামনে 4টা রাস্তা এলো। আরিফ আবারও ম্যাপে তাকালো। সেখানে আঁকা আছে বাম দিকের থেকে 3য় রাস্তা দিয়ে যেতে হবে। সেই অনুসারে আরিফ বাম দিক থেকে 3য় রাস্তা দিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ যেতে আবারও 4টা রাস্তা সামনে পেল। ম্যাপে দেখে বুঝতে পারলো এবার তাকে ডান দিকে 3য় রাস্তাটা দিয়ে যেতে হবে। আবারও সেই অনুসারে যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর আরিফের সামনে 3টা রাস্তা সামনে পড়লো। আরিফ ম্যাপের দিকে তাকালো, সেখানে লেখা বাকিটুকু রাস্তা যেতে হলে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে যেতে হবে। আরিফ এখন ভাবতে লাগলো কি করে এখন সামনে যাওয়া যায়। সামনে 3টা রাস্তা, কোনটা দিয়ে গেলে সেই পাওয়ারের কাছে যাওয়া যাবে। অনেকক্ষণ ভাবার পর আরিফ বাম দিক থেকে 3য় রাস্তাটা মানে ডান দিকের প্রথমটা দিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর আরিফ একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। হয়তো ভাবছেন কেন আরিফ এই রাস্তাটায় আসলো। আরিফ প্রথমে এসেছিল বামের 3য় রাস্তা দিয়ে, তারপর এসেছিল ডানের 3য় রাস্তা দিয়ে। আরিফ অনেক ভাবার পর এই রাস্তা দিয়ে আসে আর ভাগ্যক্রমে মিলিয়েও যায়। আরিফ সেই ফাঁকা জায়গা দিয়ে হেঁটে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ তার অপর পাশ দিয়ে কি যেন আসতে লাগলো। তখনই অপর পাশে একটা বড় গোল্ডেন ড্রাগন বেরিয়ে এলো। ড্রাগনটাকে দেখে কোনো সাধারণ ড্রাগন মনে হচ্ছে না, তার কারণ ড্রাগনটার মাথায় মুকুট পরানো আর শরীরে কিছু অদ্ভুত জিনিস আঁকা। কে তুমি আর এখানে এসেছো কেন? আমি আরিফ, আর আমি এখানে এসেছি প্রথম অ্যাঞ্জেল কিং জয়নালের শক্তির খোঁজে। জয়নালের শক্তি নিবে? তাহলে তোমায় আগে আমার সাথে লড়াই করতে হবে। যদি লড়াইয়ে তুমি জিতে যাও তাহলে জয়নালের শক্তি তোমার, আর হারলে তো কথাই নাই। যদি এত সহজে না দাও তাহলে আর কি করার, লড়াই করতে হবে। তাহলে দেখি তুমি কেমন লড়াই করতে পারো। একদিকে আরিফ আর অন্যদিকে গোল্ডেন ড্রাগন। আরিফ তার হাতে অ্যান্ড্রেসকে অদৃশ্য থেকে দৃশ্যমান করলো এবং অ্যান্ড্রেসকে সামনে এনে একটা স্লাইপ দিল, যার ফলে অ্যান্ড্রেস এর সামনে থেকে লাল কালো রশ্মি মিলিত হয়ে যেরকম রশ্মি হয় ঠিক সেই রকম রশ্মি বের হয়ে সেটা গোল্ডেন ড্রাগনের দিকে যেতে লাগলো। সেই রশ্মিটা যখনই গোল্ডেন ড্রাগনকে ছুবে ঠিক তখনই গোল্ডেন ড্রাগন তার লেজ দিয়ে সেই রশ্মিকে বাড়ি দিল। রশ্মিটা লেজের বাড়ি খেয়ে গুহার অন্য পাশে চলে গেল। গোল্ডেন ড্রাগন আরিফের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। গোল্ডেন ড্রাগন তার মুখ উপরের দিকে তুলে আবারও আরিফের দিকে তাকালো এবং তার মুখ থেকে গোল্ডেন কালারের রশ্মি বের করে সেটা আরিফের দিকে ছুড়ে মারলো। আরিফ সেই রশ্মি থেকে বাঁচার জন্য তার হাত সামনের দিকে বাড়ালো। রশ্মি আরিফের শরীরে লাগতেই আরিফ ছিটকে পেছনের দেওয়াল ভেঙে তার ভেতরে ঢুকে গেল। আরিফ আস্তে আস্তে উঠে আবারও নিজের আগের জায়গায় চলে গেল। আরিফ সেখানে দাঁড়ানোর আগেই গোল্ডেন ড্রাগন তার মুখ দিয়ে আবারও গোল্ডেন কালারের রশ্মি বের করে সেটা আরিফের দিকে ছুড়ে মারলো। যেহেতু আরিফ পূর্বের থেকে তৈরি ছিল না, যার জন্য পুরো আঘাতটা আরিফের লেগেছে। আর রশ্মিটা আরিফের শরীরে লাগতেই আরিফ ছিটকে পেছনে কয়েকটা দেয়াল ভেঙে আর একটা খালি জায়গায় গিয়ে পড়লো। দেয়াল ভেঙে আসার সময় আরিফের মাথায় একটা পাথরের সাথে বাড়ি খায়। হিলিং পাওয়ার থাকার কারণে এতটা কষ্ট না পেলেও একটা অবাক করার বিষয় হচ্ছে যেখানে একটু আঘাত পাওয়ার সাথে সাথে সেই জায়গাটা হিল হয়ে যায়, আর আজ হিল হচ্ছে একেবারে আস্তে আস্তে। আরিফ আবারও উঠে নিজের পুরো শক্তি দিয়ে দৌড় দিয়ে গোল্ডেন ড্রাগনের সামনে চলে এলো। গোল্ডেন ড্রাগন কিছু বোঝার আগেই আরিফ অ্যাড্রেসের মাথায় একটা পাওয়ারফুল বল বানিয়ে সেটা গোল্ডেন ড্রাগনের দিকে ছুঁড়ে মারলো। কিন্তু সেটা গোল্ডেন ড্রাগনের শরীরে লাগতেই সে বলটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এটা দেখে আরিফ তো রেগে একেবারে আগুন। আরিফের রাগার কারণে তো চারদিক থেকে লাল কালো সাদা আলো বেরোতে লাগলো। আরিফ অ্যাড্রেসকে দূরে ছুড়ে ফেলে দিয়ে নিজের হাতের সামনের দিকে করে কি যেন পড়তে লাগলো। গোল্ডেন ড্রাগন এটা দেখে আরিফের দিকে আক্রমণ করতে গেল। গোল্ডেন ড্রাগন তার মুখ দিয়ে আবারও গোল্ডেন কালারের রশ্মি বের করে সেটা আরিফের দিকে ছুঁড়ে মারলো, যেটা আরিফের শরীরে লাগার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল। এটা দেখে গোল্ডেন ড্রাগন পুরোই অবাক হয়ে গেল, কারণ এটা তার সবচেয়ে শক্তিশালী ম্যাজিকের একটা, যেটার একটু ক্ষতি করতে পারলো না আরিফকে। এতক্ষণ আরিফের চোখ বন্ধ ছিল, হঠাৎ আরিফ তার চোখ খুললো। আস্তে আস্তে আরিফের হাতে তার শরীর থেকে বেরোনো আলোগুলো এসে একসাথে হতে লাগলো। যখন সেই আলোগুলো একটা বলে পরিণত হলো তখনই সে বলটা গোল্ডেন ড্রাগনের দিকে ছুঁড়ে মারলো। গোল্ডেন ড্রাগন মনে করেছিল এই বলটা এতটা পাওয়ারফুল হবে না, কিন্তু তার ধারণা পাল্টে দিয়ে সেই বলটা তার শরীরে লাগতেই গোল্ডেন ড্রাগন দূরে গিয়ে ছিটকে পড়লো। গোল্ডেন ড্রাগনের শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। আরিফ তার শক্তিগুলোর
খুব কাছে থাকার কারণে সে নিজের শরীরকে কন্ট্রোল করতে পারছে না। আরিফ আবারও অ্যাড্রেসকে তার হাতে নিয়ে আলট্রা স্পিডে দৌড়ে গোল্ডেন ড্রাগনের কাছে এসে লাফ দিয়ে যখনই অ্যাড্রেসকে গোল্ডেন ড্রাগনের বুকে গেঁথে দিবে, ঠিক তখনই গুহার সেই ফাঁকা জায়গাটা পুরো কালো হয়ে গেল। আরিফ যেহেতু একজন ডেভিল, সেহেতু সে অন্ধকারেও দেখতে পারে, কিন্তু এখন সে কিছুই দেখতে পাচ্ছে না। আরিফ কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ার আগে লাফ দিয়ে গোল্ডেন ড্রাগনকে মারতে গিয়েছিল, কিন্তু যখন সে অ্যাড্রেসকে নিয়ে নিচে নামতে লাগলো তখন সেখানে কেউ ছিল না। অ্যাড্রেস মাটিতে গাঁথার ফলে মাটি ফেটে গেল, অন্ধকার হলেও মাটি ফাটার আওয়াজ শোনাই যায়। আরিফ অন্ধকারে চারদিকে গোল্ডেন ড্রাগনকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও গোল্ডেন ড্রাগনকে খুঁজে পেল না। আরিফ এটাই বুঝতে পারছে না হঠাৎ এই কালো ধোঁয়া গুলো আসলো কোথা থেকে, আর গোল্ডেন ড্রাগন তো প্রায় মৃত্যুর মুখে ছিল, তাহলে সে গেল কোথায়? আরিফের এত রাগের ফলে সে নিজেকে এতক্ষণ কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু এখন সে পুরো স্বাভাবিক। আরিফ এটাই ভাবছে হঠাৎ তার কি হলো যে তার শরীরে এত ম্যাজিকের ক্ষমতা এত বেড়ে গেল। এসব ভাবছে আর চারদিকে গোল্ডেন ড্রাগনকে খুঁজছে। ঠিক তখনই আরিফের পেছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল, যার জন্য আরিফ পেছনে তাকালো। পেছনে তাকিয়ে দেখে কেউ একজন আসছে তার দিকে, আর সেই লোকটি যত এগুচ্ছে তত চারদিকে কালো ধোঁয়া কমতে লাগলো। সেই লোকটির মুখ দেখা যাচ্ছে না কালো ধোঁয়ার জন্য, কিন্তু তার পেছনের ডানাগুলো ঠিকই দেখা যাচ্ছে। আরিফ এটা ভেবে পুরোই অবাক, এতগুলো ডানা কারো হয়, আর কারো ডানা থেকে এত পরিমাণে আলো বের হয় ভেবে, কারণ সেই লোকটির আরিফ এটা ভেবে পুরো অবাক, এতগুলো ডানা কারোর হয় আর কারো ডানা থেকে এত পরিমাণে আলো বের হয় ভেবে, কারণ সেই লোকটির 10টি ডানা, 4টি ডানা 7 রঙের, মানে রংধনু যেরকম 7 রং হয় ঠিক তেমনই 7 রঙের 4টা ডানা, 2টো লাল রঙের, 2টো কালো রঙের, 2টো সাদা রঙের। আর সেই লোকটি রংধনু রঙের ডানাগুলো দেখে এত পরিমাণে আলো বের হচ্ছিল যে আরিফ সেই থেকে তাকাতেই পারছিল না। হঠাৎ সেই লোকটি বলতে শুরু করলো, এত রাগ ভালো না, অতিরিক্ত রাগে নিজের এবং অন্যের অনেক ক্ষতি হয়। নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো, না হলে দেখবে এই রাগের কারণে তুমি তোমার অনেক আপনজনকে হারাবে, আর না হয় নিজের অনেক বড় কোনো ক্ষতি করে বসবে, যেমনটা আজ করতে বসেছিলে। সব সময় তো আর আমি থাকবো না, তাই সবচেয়ে আগে তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে শেখো, না হলে তোমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই মনস্টার ওয়ার্ল্ডের গোল্ডেন ড্রাগন হবে তোমার লড়াইয়ের সাথী। এখনকার মতো আমি না হয় বাঁচিয়ে দিলাম, কিন্তু বারবার আমি তো বাঁচাতে আসবো না, সো বি কেয়ারফুল, বাই। আরিফকে কিছু বলার সুযোগ না দিয়ে সেই লোকটি আবারও কোথায় যেন হারিয়ে গেল। লোকটি যাওয়ার সাথে সাথে চারিদিক পরিষ্কার হয়ে গেল। হঠাৎ আরিফের পেছন থেকে গোল্ডেন ড্রাগন বেরিয়ে এলো। ক্ষমা করবেন আমায়, আমি বুঝতে পারিনি আপনি আসল ডেভিল কিং। আজ থেকে আমি আপনার গোলাম, আপনার সকল আদেশ মেনে চলবো। আমি খুবই দুঃখিত, আমার হয়তো এতটা রেগে যাওয়া উচিত ছিল না। আমার জন্যই তোমার এতটা আঘাত পেতে হয়েছে, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমার মালিক, আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, তার জন্য ক্ষমা চাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, এখন বলো প্রথম এঞ্জেল কিং জয়নালের শক্তি কোথায় আছে? আমার সাথে আসুন। আচ্ছা। আরিফ গোল্ডেন ড্রাগনের পিছু পিছু যেতে লাগলো। গোল্ডেন ড্রাগন আরিফকে নিয়ে একটা বড় দরজার সামনে চলে আসলো। এটার উপরেই আছে জয়নালের সকল পাওয়ার। দরজা খুলবো কি করে? আপনার হাত কেটে দরজার উপর কিছুটা রক্ত ফেলুন, তারপর দেখুন কি হয়। ওকে দিচ্ছি। আরিফ তার এক হাতে অ্যান্ডেসকে এনে অন্য হাতে একটু জায়গা কাটলো, কিছু রক্ত সে দরজার উপর ছুঁড়ে মারলো। দরজাটা আস্তে আস্তে খুলতে লাগলো বললে ভুল হবে, যখন কোনো কিছু ভাঙে তখন যেমন আওয়াজ হয় ঠিক তেমনই আওয়াজ হতে লাগলো। হঠাৎ দরজা ভেঙে গেল আর দরজার ভাঙা অংশ থেকে আরিফের শরীর লাগলো, যার ফলে আরিফ দূরে গিয়ে ছিটকে পড়লো। এই গুহায় সকল প্রকার ম্যাজিক্যাল পাওয়ার কমে যায়, যার জন্য কিছুক্ষণ আগে যখন আরিফের গোল্ডেন ড্রাগনের লড়াই হয় তখন আরিফের শরীর হিল হতে কিছুটা সময় লেগেছিল। এখনও কিছু সময় লেগেছে হিল হতে। আরিফ দাঁড়িয়ে দরজা অপর পাশে যেতে লাগলো। আরিফ যখনই অপর পাশে গেল তখন কিছু আলো ভিতরে ঢুকে গেল, যার জন্য আরিফের পুরো শরীর ব্যথা করতে লাগলো। আরিফের এত পরিমাণে ব্যথা হচ্ছিল যে সে কোথায় যা আছে বা কী করছে কিছু সে ভাবতে পারছে না। হঠাৎ আরিফ অনেক বড় এক চিৎকার দিল, তার শরীরের কাপড় আস্তে আস্তে ফাটতে লাগলো। হঠাৎ করে আরিফ মাটিতে পড়ে গেল। গোল্ডেন ড্রাগন আরিফের চিৎকার শুনে তাড়াতাড়ি করে সেখানে আসলো। এসে দেখে সেখানে আরিফ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর তার শরীর থেকে আলো বের হচ্ছে,
গোল্ডেন ড্রাগন কি করবে কিছু বুঝতে পারছে না। আরিফ যখন চোখ খোলে তখন নিজেকে রাজপ্রাসাদে নিজের রুমে পায়। আরিফ উঠে বসে ভাবতে লাগলো সে তো ওই গুহায় ছিল, তাহলে এখানে আসলো কীভাবে। আরিফ তো ভাবছে, ঠিক তখনই রুমে কয়েকজন আসলো, যাদের দেখে আরিফ পুরো অবাক হয়ে গেল, কারণ তারা হচ্ছে আরিফের মা বাবা সুমন, হাসান, মাইসা, নিহা। আমাদের কথা কি একেবারেই ভুলে গেলি? যার জন্য এত বছর পর আসলি তবু একবারও আমাদের কাছে যাওয়ার কথা ভাবলি না? আরে আম্মু, আসলামই তো 2-3 দিন আগে, আর এত বছর যখন আমায় ছাড়া থাকতে পারছো তখন মাত্র কয়েকদিন, ততদিন একটু অপেক্ষা করো, তারপর আবারও আমরা একসাথে থাকবো। আর কোথাও তোকে যেতে হবে না, তুই এবার থেকে আমাদের সাথেই থাকবি। আরে আম্মু, তুমি যাও তো এখান থেকে, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। আচ্ছা যাচ্ছি। আরিফের আব্বু আম্মু রুম থেকে বেরিয়ে গেল। কিরে হালা, ভালোই তো লুচ্চা হইছস। আমি আবার কি লুচ্চামি করলাম? তুই বুঝস না, তুই কি লুচ্চামি করছস? হালা, আমরা একটাতে সামলাতে পারি না, আর তুই কিনা তিনটাকে একাই সামলাস। অ্যাটিটিউড মামা। আচ্ছা, তোরা এখন এলি? এই তো 2 দিন হলো আসলাম। তার মানে আমি? তুই আর 4 দিন হলো অজ্ঞান হয়ে আছিস। কি? আমি তো গুহায় ছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? তুই ওই গুহায় যাওয়ার একদিন পর যখন ফিরে আসছিলি না, তখন আমরা তোকে খোঁজার জন্য ওই গুহার কাছে যাই। সেখানে গিয়ে দেখি তুই অজ্ঞান অবস্থায় গুহার সামনে পড়ে আছিস। তারপর আমরা সবাই তোকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসি, আর আজ 4 দিন পর তোর জ্ঞান ফিরল। আমার সাথে কেউ ছিল না? না, তুই সেখানে একাই ছিলি। তাহলে কি আমার গুহার ভিতর থেকে বাইর করলো? আর আমার সাথে তো গোল্ডেন ড্রাগনও ছিল, তাহলে গোল্ডেন ড্রাগন গেল কোথায়? মনে মনে বললাম কথাটি। কি ভাবছিস? না, কিছু ভাবছি না। যারা যারা আমার সাথে আন্ডারওয়ার্ল্ডে যাবি তারা তৈরি হয়ে থাকিস, আগামীকালই আমি আন্ডারওয়ার্ল্ড যাব। এত তাড়াতাড়ি কেন? এমনিতে এত বছরে রাকিব অনেক শক্তিশালী হয়ে গেছে, আর সময় দেওয়া যাবে না ওদের। এবার ওদের সময় শেষ ঘনিয়ে এসেছে। আমরা 4 জন তোর সাথে যাবই এবার, আর কে যাবে সেটা জানি না। আমরা 3 জনও যাব? কি বল এলিয়া আপু? ঠিক বলেছো, আমরাও যাব তোমাদের সাথে। না, তোমরা 2 জন যাবে না, শুধু জেসি যাবে আমার সাথে। আমরা কেন যেতে পারবো না? তোমরা এখানে থাকবে, আর আমার সকল সৈন্যকে যুদ্ধের জন্য তৈরি করবে, ও রাজ্য পরিচালনা করবে। আচ্ছা, এখন তোমার রুম থেকে একটু যাও। সবাই বলে ওঠে ওকে। সবাই রুম থেকে বেরিয়ে গেলে আরিফ বসে বসে ভাবতে লাগলো, ওই লোকটি কে, যার এত পাওয়ার? তার ডানাগুলো তো কেমন অদ্ভুত। আমি এটাই বুঝতে পারছি না কে এমন আছে যে আমার সকল বিপদ থেকে রক্ষা করছে। কে হতে পারে? কোথাও আবার আমার কোনো শত্রুর চাল নয় তো এটা, কিন্তু কে হতে পারে? এত পাওয়ার যদি আমার শত্রু থাকে তাহলে তো আমি কিছু করার আগেই হেরে যাব। কিছু মাথায় আসছে না। আচ্ছা, গোল্ডেন ড্রাগন এত আমার সাথে সেখানে ছিল, তাহলে এখন কোথায় সে? না, আমাকে এখনই আমার সেই গুহায় যেতে হবে। মনে মনে বললাম কথাটি। আরিফ নিজের রুম থেকে বেরিয়ে উঠে সেই গুহার সামনে যেতে লাগলো। গুহার কাছে গিয়ে মাটিতে নামার সাথে সাথে আরিফের ছায়া ভেতর দিকে বেরিয়ে এলো। গোল্ডেন ড্রাগন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি আপনার ছায়ার মধ্যে ছিলাম। ছায়ার মধ্যে কি করে থাকতে পারলে তুমি? আমার একটা ক্ষমতা হচ্ছে, আমি আমার মালিকের ছায়ার মধ্যে থাকতে পারি। যেহেতু আপনি আমার মালিক, সেহেতু আমি আপনার ছায়ার মধ্যে থাকতে পারি। ও আচ্ছা, আমি তো গুহার ভিতরে হয়তো অজ্ঞান হয়েছিলাম, তাহলে বাইরে আসলাম কি করে? আপনি যখন দরজার ওই পাশে গেলেন তার কিছুক্ষণ পর আমি আপনার চিৎকার শুনতে পাই, তাই সেই রুমে যাই। সেখানে গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আপনার জ্ঞান কি করে ফেরাবো তা মাথায় আসছিল না। অনেক ভেবে আপনাকে নিয়ে আমি বাইরে চলে আসি। আপনাকে মাটিতে শুইয়ে আমি আপনার ছায়ার মধ্যে লুকিয়ে যাই। তারপরটা হয়তো আপনি শুনেছেন। ও আচ্ছা, তুমি তো প্রথম অ্যাঞ্জেল কিং জয়নালের পার্টনার ছিলে। যেহেতু জয়নাল জন্ম হয়েছিল কয়েক হাজার বছর আগে, তাহলে তো তোমারও তার সম্মানে জন্ম হয়েছিল। জয়নাল শুধু অ্যাঞ্জেল কিং ছিল না, সাথে অ্যাঞ্জেল গড ছিল। সে বেঁচে ছিল প্রায় 1000 বছরের মতো। আর আমি যখন ওনার পার্টনার হই তখন তার বয়স ছিল প্রায় 800, আর আমার বয়স ছিল প্রায় 25। ও, তা তুমি কি করে এত বছর বেঁচে ছিলে? আর এখনো তুমি কেন বৃদ্ধ হওনি? আমার পার্টনার জয়নাল হলেও কিন্তু আমার আসল পার্টনার আপনি। আর যতদিন আপনার কিছু হবে না ততদিন আমারও কিছু হবে না। ও আচ্ছা, আমি তো জয়নাল আমার লক হওয়া কিছু শক্তি ফিরে পেয়েছি, কিন্তু আমি আমার শরীরে কোনো আলাদা শক্তি ফিল করতে পারছি না। হ্যাঁ, এটাও ফিল করতে পারছি আমার লক হওয়ার শক্তি আনলক হয়েছে, কিন্তু জয়নালের কোনো শক্তি আমি তো ফিল করতে পারছি না।
আপনি হয়তো শুনেছিলেন যে জয়নালের পাওয়ার এক জায়গায় আছে আর তার জানা সকল জ্ঞান অন্য জায়গায় আছে। কিন্তু এটা কেন করলে? আপনি যখন সেই জ্ঞানগুলো খুঁজে নিজের ভিতর নিতে পারবেন, ঠিক তখনই আপনি জয়নালের সকল শক্তি ফিল ও সাথে কি করে ব্যবহার করতে হয় সেটা জানতে পারবেন। বুঝলাম, কিন্তু জয়নালের মাইন্ড কোথায় লুকিয়ে রেখেছে সেটা কি বলতে পারবে? না, কারণ আমায় শুধু শক্তি কোথায় আছে সেটাই বলেছিল। তাহলে শক্তিগুলো কোথায় আছে সেটা বলো। হ্যাঁ, আরে মজা করছিলাম। আচ্ছা, তোমার তো একটা নাম দেওয়া উচিত, কারণ তোমাকে তো বারবার গোল্ডেন ড্রাগন বলে ডাকা যাবে না। কেন না? আমি জানি এখন যদি তোমাকে বলি তোমার নিজের একটা নাম বলতে, তাহলে তুমি বলবে আপনি আমার মালিক, আপনি যেই নাম দিবেন সেটাই হবে। তাই তোমাকে বলে আমার কোনো লাভ নেই। তোমার নাম এবার থেকে ইসরায়েল। ঠিক আছে। এখন নিজের সাইজটা একটু বড় করো, তাহলে আমি তোমার পিঠে চড়ে রাজপ্রাসাদে যেতে পারবো। আচ্ছা। এতক্ষণ ইসরায়েল নিজের ছোট সাইজ ছিল, এখন নিজের সাইজটা একটু বড় করে নিল। তারপর আরিফ ইসরায়েল পিঠে চড়ে বসলো। ইসরায়েল আরিফকে নিয়ে উড়ে রাজপ্রাসাদের দিকে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আরিফ আর ইসরায়েল রাজপ্রাসাদে চলে এলো। রাজপ্রাসাদে পৌঁছে ইসরায়েল আবার আরিফের ছায়ার মধ্যে ঢুকে গেল। রাজপ্রাসাদে এসে ইসরায়েল আবার আরিফের ছায়ার মধ্যে ঢুকে গেল। আরিফ তার রুমের দিকে আসছে, তখন তার সামনে জ্যাক পড়লো। ওটা কি ছিল? কোনটা? তুই যেটার পিঠে বসে আসলি সেটা? ওটা গোল্ডেন ড্রাগন। বুঝলাম, কিন্তু তুই এই গোল্ডেন ড্রাগন কোথায় পেলি? এমন অনেক কথা আছে যা তোরা জানিস না, আর তার মধ্যে এটাও একটা। আর ওটা আমার পার্টনার, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আচ্ছা, বলা লাগবে না, কিন্তু গোল্ডেন ড্রাগনটা কিভাবে তোর ছায়ার মধ্যে ঢুকে গেল? ওইটা ওর একটাই পাওয়ার। ও, তা কবে যাবে আন্ডারওয়ার্ল্ডে? একটা কাজ আছে, সেটা হয়ে গেলেই যাব। যুদ্ধ করাটা কি এতটাই জরুরি? দেখ, তুই ডিরেক্টর প্ল্যানেটের কিং, সাথে হ্যাভেনের কিং, তাহলে আর কি দরকার তোর এই লড়াইয়ে? দেখ, হতে পারে আমি ডিরেক্টরও হ্যাভেনের কিং, কিন্তু আমি তো সাথে আন্ডারওয়ার্ল্ডেরও কিং। আর আমি যাওয়ার পর আমার রাজ্যের সকল ডেভিলকে, বর্তমান যে ডেভিল কিং আছে সে অনেক অত্যাচার করেছে। যেহেতু আমি সেখানে কিং, সেহেতু তাদের রক্ষা করাটাও আমার কাজ। আর আমার জন্মই হয়েছে ডেভিল ও অ্যাঞ্জেলদের সাথে, আর আমার জন্মই হয়েছে ডেভিল ও অ্যাঞ্জেলদের মধ্যে যে লড়াই চলছে সেটা বন্ধ হয়ে তাদের মধ্যে বন্ধুত্ব করার জন্য। তাই এখন নিজের জীবনের মায়ায় নিজের দায়িত্বকে ভুলতে পারি না। তবু একটু ভেবে দেখ, যা হবার তা হবে। এখন সেটা নিয়ে না ভেবে কি করে সেটাতে মুক্তি হবো সেটাই ভাবা উচিত। এখন যাবো, পরে কথা হবে। বাই। আরিফ সেখান থেকে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ভাবতে লাগলো কোথায় থাকতে পারে জয়নালের মাইন্ড। একির বলা কথা অনুসারে জয়নালের পাওয়ার পাবার পরই আমি জানতে পারবো কোথায় আছে জয়নালের মাইন্ড, কিন্তু না, জানতে পেরেছি আর না মনে পড়ছে। এখন কোথায় খুঁজে ওই মাইন্ড? আরিফ এসব ভাবছিল, ঠিক তখন রুমে এলিয়া, ফাবিয়া, জেসি আসে। কি ভাবছো? কিছু না। তা কি মনে করে আমার রুমে এসেছো? ভুলে গেছো নাকি আমরা তোমার বউ, আর এটা তো আমাদেরও রুম। আমি বিয়েও করে ফেলেছি। মজা করা বাদ দিয়ে এখন চলো আমাদের নিয়ে বেড়াতে যাবে। আমার এসব ভালো লাগে না, আর এখন আমার অনেক কাজ আছে। ওই যে প্রথমে এসে আমায় নিয়ে বেড়াতে গিয়েছিলে, তারপর আর কোনোদিন আমায় নিয়ে বেড়াতে যাওনি। এখন যদি আমায় নিয়ে না বেড়াতে যাও, তাহলে আমরা তিনজন মিলে তোমায় রাম ধোলাই দেবো। আমি কবে তোমায় নিয়ে ঘুরতে গিয়েছিলাম, আর কয়েকদিন আগে তো তোমার সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। মিছা কথা তো কাউ কিল্লাই। জেসি, কিছু বুঝেছো? হ্যাঁ আপু, আমাদের ফেলে ফাবিয়া আপু কে নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? চলো শুরু করা যাক। চল। এই দাঁড়াও, তোমরা আমার দিকে এভাবে আসছো কেন? দেখো আমি একটা বাচ্চা ফোলা, আমার সাথে এমন করা কিন্তু ঠিক না। আর এটা তো অনেক আগের কথা। ফাবিয়াকে পটানোর লাগে ঘুরতে গেছিলাম। আচ্ছা, এখানে দুর্নীতি। তোমরা সবাই মোর ডায়লগ কপি করতেছো। তোমাদের নামে কপিরাইট কেস দিয়ে জেলে ভরবো। তুমি যাই বলো না কেন, তোমায় আজ মাইর খেতেই হবে। তোমাদের নামে কপিরাইট কেস দিয়ে জেলে ভরবো। আর কি, যা হবার তাই হলো। এই না জেসি আরিফের ওপর উঠে মারতে লাগলো। আর ফাবিয়া ভাবছে সবাই যদি মারতে পারে তাহলে আমি কেন বাকি থাকবো, আমিও মারবো। আর কি, আরিফ বেচার নিচে পড়ে তিনজনে মার খাচ্ছে, আর মনে মনে ভাবছে হালি বলার সময় পাই নাই, একেবারে ডাইনিগুলোর সামনে বলা লাগলো। হালিরে ওই দিন পানি থেকে উঠেই ভুল করেছি, পানিতে পড়ে মরলেই ভালো হতো। আর ওই দিনই তো ওখানে একটা ঘটনা ঘটেছিল, তার মানে মনে মনে বললাম কথাটি। এটা বলে আরিফ ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে, লাফ দিয়ে উঠে বসে তিনজনের কপালে চুমু দিয়ে দাঁড়িয়ে নাচতে লাগলো। এগুলো দেখে তিনজন আকাশ থেকে পড়লো। একে অন্যের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো কি হলো, একটা মার খেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি? সবাই নিজেদের হাতের দিকে বারবার তাকাতে লাগলো।
এই তুমি পাগল হয়ে গেলে নাকি? এইভাবে হঠাৎ নাচছো কেন? মা, কি কথাটাই না মনে করে দিলে। আমি আবার কি কথা মনে করে দিলাম? এই তুমি ওরে কিস করলা, আমাদের করো নাই কেন? দূর হালা, কোন হালাল ফান্দে পড়েছে? 3টা বিয়ে করতে গেলাম, হালাল লাইফ মোড এখন তেনা তেনা হয়ে গেল। কি ভাবছো মনে মনে? হ্যাঁ, তাড়াতাড়ি কিস কর। মনটা চায় মৃত্যুরে জড়াইয়ে ধরে মহিলা চায়, হালার কপাল দিতাসি। এবার চল, তোদের নিয়ে ঘুরতে যাবো। সত্যি? 3জনকে নিয়ে বাইরে বের হয়েছি ঘোরার জন্য। 3জনকে বলেছি তাদের ডানা বের করতে, কিন্তু ওনাদের নাকি কোলে নিয়ে আমাদের উড়ে যেতে হবে। এখন বলেন তো কেমনটা লাগে? একজন হইলে পারা যাইতো, কিন্তু 3জন কেমনে কি? অনেক ভেবে ইসরায়েলকে আমার ছায়া থেকে বের হতে বললাম। ইসরায়েল বের হলে তাকে বলি তার সাইজে যেন বড় করে, যাতে আমরা 4জন পিঠে বসতে পারি। এটা আবার কখন পেলে? যেখানে গিয়েছিলাম সেখানে। গোল্ডেন ড্রাগন ভালোই, এর নাম কে দিয়েছে? ইসরায়েল এখন কথা বলবে নাকি ঘুরতে যাবে? চল। তার জন্য ইসরায়েলের পিঠে বসে উড়ে যেতে লাগলো। আরিফ বলে দিচ্ছে আর ইসরায়েল সেই দিকে যাচ্ছে। সিজন 1-এ প্রথম ফাবিয়ার সাথে আরিফের দেখা হয়। তারপর সেই সময়ে ঘুরতে গিয়ে পুকুরে ফাবিয়াকে ধাক্কা দিয়ে আরিফ ফেলে দিয়েছিল। সেই পুকুরে ইসরায়েল ও বাকিদের নিয়ে যেতে লাগলো আরিফ। সেই পুকুরের কাছে ইসরায়েল ও বাকিদের নিয়ে যেতে লাগলো আরিফ। সেই পুকুরের কাছে গিয়ে যখন ইসরায়েল মাটিতে নেমে গেল, তখন ফাবিয়া আরিফকে জিজ্ঞেস করলো, আমরা আবার এইখানে আসলাম কেন? দেখতেই থাকো। ইসরায়েলের পিঠ থেকে নেমে সেই পুকুরের কাছে আসতে লাগলো। আরিফকে নামতে দেখে 3জন নেমে আরিফের পিছন আসতে লাগলো। আরিফ পুকুরে একেবারে কাছে এসে পুকুরে ঝাঁপ দিল। আরিফকে হঠাৎ ঝাঁপ দিতে দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই তাড়াতাড়ি পুকুরের কাছে এসে আরিফকে পানির মধ্যে খুঁজতে লাগলো। অন্যদিকে আরিফ পানিতে নামার পর কি জন্য আরিফ নিচের দিকে টানতে লাগলো। আরিফের পুরো শক্তি দিয়ে নিচের দিকে যেতে লাগলো। অনেকটা নিচে যাওয়ার পর আরিফ নিচে কিছু আলো দেখতে পেল। আরিফ সেই আলোর দিকে আবারও যেতে লাগলো। আরিফ সেই আলোর বলটাকে ধরতে এসে আলোটা আরিফের শরীরে ঢুকে গেল। আলোটা আরিফের ভিতরে ঢুকতে আরিফের চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। অন্যদিকে জেসি, এলিনা, ফাবিয়া অপর দিকে আরিফকে পানির মধ্যে খুঁজতে লাগলো। হঠাৎ তারা পুকুরের মাঝখানে নিচ থেকে একটা আলো বের হয়ে আসতে দেখলো। কিছুক্ষণ পরেই হঠাৎ করে আরিফ পানির নিচ থেকে উঠে শূন্যে ভাসতে লাগলো। আর তার মাথার কাছে বিভিন্ন রঙের আলো ঘুরতে লাগলো। এসব দেখে তো তারা সবাই পুরোই অবাক। এলিনা এগোনোর চেষ্টা করলে ফাবিয়া ও জেসি বাধা দেয়। কিছুক্ষণ পর মাথায় চারপাশে ঘুরতে থাকা আলো আস্তে আস্তে করে আরিফের শরীরের ভিতরে প্রবেশ করতে লাগলো। পুরো আলোগুলো যখন আরিফের শরীরে ঢুকে গেল, তখন আরিফ আস্তে আস্তে পানির উপর থেকে হাওয়ার ভেসে মাটির কাছে এসে মাটিতে নেমে পড়লো। আলোগুলো যখন আরিফের শরীরে ঢুকে গেল, তখন আরিফ আস্তে আস্তে পানির উপর থেকে হাওয়ায় ভেসে মাটির কাছে এসে মাটিতে নেমে গেল। এতক্ষণ যা হয়েছিল তা কিছু আরিফ বুঝতে পারেনি, তার কারণ এতক্ষণ অজ্ঞান ছিল। মাটিতে নামার পর আস্তে আস্তে আরিফের জ্ঞান ফিরতে লাগলো। আরিফ যখন জ্ঞান ফিরে, আরিফ তুমি পানিতে কেন ঝাঁপ দিলে? আর এতক্ষণ তোমার সাথে এইসব কি হচ্ছিল? উত্তেজিত হচ্ছে কেন? তোমার মাথার কাছে আলোগুলো ঘুরছিল কেন? কিছু না, এখন যত তোমরা না ঘুরতে যাবে। ঘুরতে পরে যেতে পারবো, এখন আগে প্রাসাদে ফিরে যেতে হবে। কেন? এতক্ষণ যা হয়েছে তার থেকে বোঝাই যাচ্ছে তোমার শরীর এখন ভালো নেই, তাই আগে রেস্ট নাও। আমি ঠিক আছে, তোমরা চলো ঘুরতে যাবো। আজ আর ঘোরা লাগবে না, চল আমরা প্রাসাদে ফিরে যাই। ওকে। আরিফ ও বাকিরা সবাই ইসরায়েলের পিঠে বসে পড়লো। ইসরায়েল আবার উড়ে চলে এলো প্রাসাদে। এখন জয়নালের মাইন্ড ও পাওয়ার পেয়ে গেছে। এখন দরকার শুধু হিমরাসের পাওয়ার ও মাইন্ড, আর এগুলো পেতে হলে আরিফকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে। দেখতে দেখতে চলে গেল 2 দিন। আজকে আরিফ যাবে আন্ডারওয়ার্ল্ডে, আর তার সাথে যাবে জ্যাক, হ্যারি, জেসি, এলিহা, মেরিয়ার, ফাবিয়া ও এলিনা হ্যাভেনে থাকবে। সময় মতো আরিফ ও বাকিরা হ্যাভেনের উদ্দেশ্যে রওনা দেয়। এই 2 দিন আরিফ আন্ডারওয়ার্ল্ডের সকল কিছু কোথায় কীভাবে করতে হবে সব বলে দিয়েছে, কারণ আরিফ সময় মতো ওদের কাছাকাছি থাকতে পারবে না। আরিফকে তো তার শক্তির সাথে হিমরাজের শক্তি খুঁজতে হবে। হ্যাভেন থেকে বের হয়ে মনস্টার ওয়ার্ল্ডে দক্ষিণে চলে এলো আরিফরা। যেহেতু আগে থেকে আরিফ আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কে সব বলেছিল ওদের, তাই ডিকে তোর কথা অনুসারে যদি আমরা এই দরজা দিয়ে ভিতরে যাই, তাহলে আমাদের সামনে সৈন্য পড়বে, তাহলে আমাদের আসার কথা সবাই জেনে যাবে। তাহলে আমাদের কি এখান দিয়ে যাওয়া উচিত হবে? এখান দিয়ে না গেলে আর কোথা দিয়ে যাব? আরিফ তো বলেছিল শুধু এই রাস্তা দিয়ে আন্ডারওয়ার্ল্ডে যাওয়া যাবে। দাঁড়াও, আমার দাদু একবার আমায় এই একটা রাস্তার কথা বলেছিল, যেটার কথা শুধু কিংরাই জানতো আর কেউ জানে না।
আর যেহেতু কিংরা ছাড়া কেউ জানে না, আর যেহেতু বর্তমান যে ডেভিল কিং তাকে তো এই কথাটা কেউই বলেন নাই। যেহেতু আমরা যদি রাস্তাটা দিয়ে যাই তাহলে আমাদের সামনে কোনো সৈন্য পারবে না। তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যাক। সমস্যা আছে। আবার কি সমস্যা? কিন্তু শুধু ডেভিল কিংরা খুলতে পারে। তাহলে এখানে কোথায় তুমি? তুমি তো ডেভিল কিং। না, আমি ছিলাম, আর ডেভিল ফন্ট যার মাথায় থাকে ডেভিল কিং মানা হয়, তাকেই ডেভিল কিং মানা হয়। কিছুটা রাজমুকুটের মতো এটার কাজ। এই ডেভিল ফ্যাংটা আবার কি? এটার কথা তো আগে শুনিনি। ডেভিল কিং যে হবে তাকে আগে তার অর্ধেক শক্তি দিতে হবে রাজমুকুটকে, আর রাজমুকুটের কিংয়ের শক্তি গেলে সেটা মুকুট থেকে ছোট পাথরে পরিণত হয়, আর সেটাকে বলা হয় ডেভিল ফন্ট। আর সেই ফন্টটা ডেভিল কিংয়ের কপালে লাগানো থাকে, যেটা কখনোই খোলা যাবে না। যতদিন ডেভিল কিং মারা যাচ্ছে, মারা গেলে সেটাও আবার মুকুটে পরিণত হবে। কিন্তু আমাকে মারার আগে রাকিব সেই ফন্টটা আমার কপাল থেকে খুলে ফেলেছে ওর ম্যাজিক দিয়ে। ওই দেখো, এখনো আমার কপালে সে দাগটা আছে। আর দাদু বলেছিল এই ফন্টটা না থাকলে কখনোই আমি দরজাটা খুলতে পারবো না। তাহলে এখন আমাদের কি করতে হবে? তবু তো একবার দেখা যাক খুলে কি না। বলছো তাহলে একবার দেখাই যাক। চলো। আর ইসরায়েল, তুমি আমার ছায়ার মধ্যে ঢুকে যাও। এখন আমাদের সবাই নিজের ডানা ব্যবহার করে উঠতে হবে, না হলে ধরা খাওয়ার ভয় আছে। কারণ আমরা যেখানে যাব এখন সেই জায়গাটা ব্ল্যাক ড্রাগনের, আর তোমাকে যদি ওরা দেখে ফেলে কোনোভাবে তাহলে ওরা কিছু করতে পারে তোমার। গোল্ডেন ড্রাগন আর হচ্ছ একা। ওকে, সবাই নিজেদের ডানা বের করো আর আমার পিছনে আসো। ডানা বের করে উড়াল দিল আকাশে। এতদিন আরিফ হয়তো 2টা বা 4টা ডানা দিয়ে সবার সামনে উড়েছে, কিন্তু আজ প্রথম 6টা ডানা দিয়ে উড়ছে। যার জন্য বাকিরা না উড়ে হাঁ করে আরিফের দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমরা সবাই থেমে গেলে কেন? তাড়াতাড়ি চলো। যদি রাস্তা দিয়ে না যাওয়া যায় তাহলে আবার এটা দিয়ে যেতে হবে, আর রাত হলে এখান দিয়ে যেতে কঠিন হবে, কারণ রাতে প্রধান ফটকের পাহারা অনেক বেড়ে যায়। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো আর হাঁ করে আমার দিকে তাকিয়ে কেন আছো সবাই? তোর 6টা ডানা? এতে অবাক হওয়ার কি আছে? কখনো তো তোর 6 ডানা দেখি নাই, আর 6 ডানা হতেও কখনো শুনি নাই, তাও আবার 3 রঙের। আমার ডানা 6টাই, আর তোরা দেখতে পাস নাই। তার কারণ হচ্ছে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো ডানা ব্যবহার করতে পারি। সব কথা পরে হবে, এখন চলে যাওয়া যাক। সব কথা পরে হবে নি, এখন চল যাওয়া যাক। সবাই বলে ওঠে আবারও উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবাই ব্ল্যাক ড্রাগন রাজ্যের সেবানের কাছে পৌঁছে গেল। এখান থেকে ওদের বাকিরা পথ ওদের হেঁটে যেতে হবে, কারণ যদি ব্ল্যাক ড্রাগনটা ওদের দেখে ফেলে তাহলে কোনো সমস্যা হতে পারে। এমনকি রাকিবও জানতে পারে ব্যাপারে, তাই কিছুটা সাবধানতা অবলম্বন করছে। সবাই নিচে নেমে হাঁটা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছে গেল একটা চিকন সরু গুহার সামনে। আরিফ ঢুকে গেল সেই গুহার ভিতরে। আরিফ দেখা দেখি সবাই গুহার ভিতরে ঢুকতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবাই একটা দরজার সামনে চলে এলো। আরিফ দরজার সামনে দাঁড়াতে দরজা কয়েকটা চোখ বেরিয়ে এলো। দরজা কিছুক্ষণ তো আরিফ দিকে তাকিয়ে রইল। দরজাটা কিছুক্ষণ আরিফের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ দরজাটা আপনা আপনি খুলতে লাগলো। দরজাটা খুলতে দেখিয়ে বাকি সবাই খুশি হলো, কিন্তু আরিফ অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। কারণ তার দাদুর কথা অনুসারে এই দরজাটা সেই খুলতে পারবে যার মাথায় ডেভিল ফন্ট থাকবে, কিন্তু আরিফের মাথায় তো সেটাও নাই। তাহলে কি করে সম্ভব? আরিফের দাদু এটাও বলেছিল দরজার চোখ আছে, সাথে সাথে দরজার কথা বলতে পারে। তা দরজাটা পুরোপুরি খুলতে দরজার আরিফকে জিজ্ঞেস করলো। তো দরজাটা পুরোপুরি খুলতেই দরজাকে আরিফ জিজ্ঞেস করলো, এটা কি করে হতে পারে? আমার মাথায় তো ডেভিল ফন্ট নেই, তাহলে তুমি আমায় দেখতে কি করে আপনা আপনি খুলে গেল? আপনি জানেন যে এই দরজা শুধু ডেভিল কিংরাই খুলতে পারে, আর আপনি কোনো কিং নন, আপনি হচ্ছেন ডেভিল গড। ডেভিল গডের জন্য এই দরজা সব সময় খোলা থাকে, কিন্তু কিংদের আগে তাদের ডেভিল ফ্রন্ট ও তাদের শরীরের রক্ত দরজা দিয়ে তারপর খুলতে হয়। চলো সবাই ভিতরে যাওয়া যাক এবার। সবাই বলে ওঠো হয়তো আপনারা ভাবছেন আরিফের দাদু কখন বললো এই দরজার কথা। যখন আরিফ আন্ডারওয়ার্ল্ডে প্রথম এসেছিল তখন আপনাদের কিছু জায়গা না হলে শর্ট করে কিছু জায়গা বলে দিয়েছিলাম, আর বলেছিলাম আরিফের দাদু আরিফকে বলেছিল তা আপনারা গল্পের মধ্যেই পাবেন, হয়তো কোনো প্রশ্ন নাই। সবাই দরজার ওপাশে চলে এলো। সবাই দরজার ওপাশে চলে এসে আবার হাঁটতে লাগলো। গুহাটায় কেউ না আসার কারণে পুরো মাকড়সার জালে গুহাটা অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না গুহার ভিতরে। অনেক কষ্টে যখন গুহা থেকে বেরিয়ে আরিফরা গুহার বাইরে আসলো, তখন সবাই সামনে যা দেখলো তা দেখে সবাই পুরো অবাক হয়ে গেল।
সবাই অবাক হয়ে গেল, কারণ সবাই এখানে দাঁড়িয়ে আছে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাহাড়ের ওপর। এটা ভেবে সবাই অবাক নয়। অবাক হওয়ার কারণ হচ্ছে পুরো আন্ডারওয়ার্ল্ড ঢেকে আছে কালো ধোঁয়ায়। পাহাড়টি অনেক অনেক উঁচু বলায় কালো ধোঁয়া উপরে আসতে পারেনি। ধোঁয়াগুলো দেখে অনেক সাধারণ ধোঁয়া মনে হচ্ছে না, ধোঁয়াগুলো থেকে অনেক পরিমাণে ম্যাজিক অনুভব করতে পারছিল সবাই। ডিকে, এই ধোঁয়াগুলো কিসের আর এত ধোঁয়া আন্ডারওয়ার্ল্ডে কেন? এই ধোঁয়াগুলো রাকিবের তৈরি। ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ও শয়তানের ডার্ক পাওয়ার একসাথে করে তৈরি করা। এই ধোঁয়ার মধ্যে যে থাকবে সে তার কোনো প্রকার ম্যাজিক ধোঁয়ার মধ্যে থাকতে ব্যবহার করতে পারবে না। রাকিবের ধোঁয়া চারিদিকে ছাড়িয়ে রেখেছে যাতে কেউ ওর উপর আক্রমণ করতে না পারে। যদি কেউ কোনো প্রকার ম্যাজিক ব্যবহার না করতে পারে তাহলে রাকিব ও কোনো প্রকার ম্যাজিক করতে পারবে না যতক্ষণ এই ধোঁয়ার মধ্যে আছে। এই ধোঁয়াটা যে তৈরি করেছে সেও তার যাকে ব্যবহার করার ক্ষমতা দিবে সেই পারবে। যেহেতু রাকিবের ধোঁয়াটা তৈরি করেছে সেহেতু রাকিব তার সকল ম্যাজিক ধোঁয়ার মধ্যে থাকতে ব্যবহার করতে পারবে। যদি কেউ ব্যবহার না করতে পারে তাহলে আমরাও তো করতে পারবো না। আর যেহেতু রাকিব নিজেকে সেফ রাখার জন্য সব করেছে, যেহেতু আমরা বললেও রাকিব আমাদের সাথে যুদ্ধ করতে আন্ডারওয়ার্ল্ডের বাইরে যাবে না। যদি আন্ডারওয়ার্ল্ডেই আমরা ওকে মারতে চাই তাহলে তো আমাদের ধরা খাওয়ার চান্স থাকতে পারে। সেটা ভেবে এখন কোনো লাভ নেই, এখন যা করতে হবে তা নিয়ে ভাবো। এই ধোঁয়া না হয় পরে দেখা যাবে। এখন আমরা কি করব? যেহেতু হ্যারি, অ্যাঞ্জেল আর জেসি ভ্যাম্পায়ার, সেহেতু ওদের সবার সামনে গেলে বিপদ হতে পারে। আর তোমরা তিনজন, জ্যাক, মেরি, এলিহা, ডেভিল, তাই তিনজন ডেভিলদের সাথে মিশে কোনোভাবে রাজপ্রাসাদে যেতে হবে। আর রাকিবের কিসের দুর্বলতা এবং রাকিবের সঙ্গে কে থাকে তার দুর্বলতা কি তা বের করতে হবে। আর হ্যারি ও জেসি এখন কিছু করবে না, ওরা একটা সেফ জায়গায় লুকিয়ে থাকবে আর আমি যাব আমার কাছে। কিন্তু ওনাদের দুর্বলতা খুঁজে আমরা কি করব? আমি যে পাওয়ার অনুভব করেছি ধোঁয়া থেকে, আমি যে পাওয়ার অনুভব করতে পারছি তা আমার বর্তমানে পাওয়ারের দেখুন। আর এই ধোঁয়া যে তৈরি করে তার পাওয়ার তো অর্ধেকের পাওয়ার এই ধোঁয়াটি পায়। আর এই ধোঁয়াটা যে তৈরি করে তার পাওয়ারের অর্ধেক পাওয়ার এই ধোঁয়াটা পায়। তার মানে আমার থেকে 4 গুণ বেশি শক্তিশালী হচ্ছে রাকিব। আর রাকিবকে আমি কখনোই ক্ষমতা দিয়ে হারাতে পারবো না। যদি দুর্বলতা জানতে পারে তাহলে ওকে হারাতে কিছুটা সহজ হবে। ও, তাহলে এখন আমাদের সময় হয়ে গেছে আলাদা হওয়ার। তাহলে দেখা হচ্ছে বেঁচে থাকলে। অবশ্যই। মেরি আর এলিহা নিজেদের ডানা বের করে নিচে নেমে গেল। আরিফ, জেসি ও হ্যারিকে নিয়ে চলে গেল আন্ডারওয়ার্ল্ডের শেষ মাত্রার জঙ্গলে। কারণ এই জঙ্গলের থেকে সেফ জায়গার অন্য কোথাও নেই। এই জঙ্গলে আছে সব হিংস্র প্রাণী আর এইদিকে কোনো ডেভিল আসে না। আর জঙ্গলে নেমে ছোট খাট দুই দিকে দুটো ঘর তৈরি করে ফেললো। ম্যাজিক দিয়ে আর ইসরায়েলকে রেখে চলে গেল পাহারা দেওয়ার জন্য, যাতে কোনো হিংস্র প্রাণী আসলে সবাইকে রক্ষা করতে পারে। আরিফ 2-1 দিন এখানে থেকে চলে যাবে রাজপ্রাসাদের কাছে, কারণ সেখানে কি হচ্ছে না হচ্ছে তা জানতে হবে। যেহেতু আরিফের চেহারা পাল্টে গেছে সেহেতু আরিফকে কেউ চিনতে পারবে না। আর আরিফ তো ডেভিল, তাই ধরা পড়ার কোনো ভয় থাকবে না। একটা ঘরে আরিফ আর জেসি আর একটা ঘরে হ্যারি থেকে গেল। আর অন্যদিকে জ্যাক, মেরি, এলিহা নিচে নেমে তিনজন আলাদা হয়ে তিন দিকে চলে গেল। যেহেতু রাকিব সুরক্ষার জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছে, তাই রাজপ্রাসাদে যে কোনো ডেভিল ঢুকতে পারে। কিন্তু তিনজনের জন্য একটা বড় সুযোগ। তিনজন আলাদা হয়ে রাজপ্রাসাদে ঢুকে গেল। জ্যাক একজন সৈনিককে মেরে তার পোশাক ও সিল নাম্বার নিয়ে নিল। আর এলিহা মেরি 2জন দাসীকে মেরে তাদের পোশাক ও সিল নিয়ে নিল। জ্যাক সৈন্যের পোশাক পরে রাকিবের কাছাকাছি ঘুরতে লাগলো। এলিহা মেরি দাসীর পোশাক পরে চারিদিকে নজর রাখতে লাগলো। আর কোনো কিছু সন্দেহজনক লাগলো তো নোট করে রেখেছে। তা নোট করে রেখেছে। দেখতে দেখতে চলে গেল 2 দিন। জ্যাক, মেরি, এলিহা নিজেদের মতো কাজ চালাতে লাগলো। অন্যদিকে আরিফের 2 দিন জেসি ও রাকিবকে কি করতে হবে তা ভালোভাবে বলে দিল। আরিফ সেখান থেকে আল্ট্রা স্পিডে দৌড়ে জঙ্গল থেকে লোকালয়ে চলে এলো। লোকালয়ে এসে আরিফ আর নিজের রূপ পাল্টে সাধারণ ডেভিলের মতো হয়ে গেল। মানে আরিফ নিজের পোশাক পাল্টে সাধারণ ডেভিলের পোশাক পরে নিল। আরিফ চারিদিকে বিভিন্ন ডেভিলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আরিফের কথা শুনে সবাই অবাক হলেও সবকিছু বলে দিল। 2-3 দিন এদিক ওদিক ঘুরে অনেক কিছু সবার থেকে জানতে পারলো। যেহেতু এখানে কেউ তার ম্যাজিক ব্যবহার করতে পারছে না, তাই সবাইকে তাদের কায়িক শ্রমের মাধ্যমে উপার্জন করতে হচ্ছে।
যেহেতু এখানে কেউ তার ম্যাজিক ব্যবহার করতে পারছি না, তাই সবাইকে তাদের ট্যাক্সট্রমের মাধ্যমে উপার্জন করতে হচ্ছে। যারা এত বছর নিজেদের ম্যাজিক দিয়ে বেশিরভাগ কাজ করতে পারছিল, এখন তার নিজের ম্যাজিক ছাড়া উপার্জন করতে হচ্ছে। তাই সবাই অনেক কষ্টে আছে, আর এখন কিংয়ের খাজনা দিতে হচ্ছে আগের থেকে 3 গুণ বেশি করে, যার কারণে কেউ এখন খুশি নেই। এখন কাজ না করলে সৈন্য এসে মারতে শুরু করে, যার জন্য কেউ রাকিবকে কিং বলতে মানতে চায় না। আর যে রাকিবের বিরুদ্ধে কথা বলতে চায় তাকে সবাই সামনে নিঃসঙ্গভাবে হত্যা করে। কেউ যদি ছোটোখাটো একটা ভুল করে তাকেও কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়। আরিফের কাজ হচ্ছে হিমরাজের শক্তি খুঁজে বের করে নিজের মধ্যে নেওয়া। আরিফ এখন আন্ডারওয়ার্ল্ডে প্রথম এসেছিল, তখন রাকিব আরিফকে ঘুরতে নিয়ে একটা পাহাড় দেখেছিল আর বলেছিল এই পাহাড়ের গুহার মধ্যে হিমরাজের সকল পাওয়ার, যেহেতু এখানে কোনো প্রকার ম্যাজিক ব্যবহার করা যায় না, তাই আরিফ যা করতে হবে তার শারীরিক শক্তি দিয়েই করতে হবে। আরিফ আল্ট্রা স্পিডে দৌড়ে চলে এলো সেই পাহাড়ের কাছে। অ্যান্ড্রেসকে অদৃশ্য থেকে দৃশ্যমান করে নিয়ে এলো নিজের হাতে। অ্যান্ড্রেসকে নিজের ড্রাগন ফর্মে নিয়ে আরিফ অ্যান্ড্রেসের পিঠে উঠে পড়লো। তিনি সাহায্য লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপর উঠতে লাগলো। অ্যান্ড্রেস নিজের লেজের সাহায্যে গুহার কাছে একটা পাথর ধরে লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি উঠে পড়লো গুহার কাছে। গুহার মুখের কাছে যেতেই আরিফ অ্যান্ড্রেসের পিঠ থেকে নেমে পড়লো আর অ্যান্ড্রেসকে আবারও শট পরিণত করে ফেললো। অ্যান্ড্রেসকে হাতে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো গুহার দিকে। আর তখন একটু গুহার ভিতরে ঢুকলো, তখন চারিদিকে অন্ধকার হয়ে গেল। আর হঠাৎ করেই গুহার দেওয়ালে থাকা মশালগুলো জ্বলে উঠতে লাগলো। আর কিছুটা ভয় পেলেও অ্যান্ড্রেসকে শক্ত করে ধরে সামনে নিয়ে এলো আর নিজে আস্তে আস্তে এগোতে লাগলো। কিছুটা এগোনোর পর হঠাৎ ভেতর থেকে কালো ধোঁয়া এসে আরিফকে চারিদিকে ঘিরে ধরলো। আর ধোঁয়ার ভেতর থেকে ধারালো নখ দিয়ে কেউ আরিফের পুরো শরীর আঁচড় দিতে লাগলো। আরিফ অ্যান্ড্রেসকে তার চারিদিকে ঘোরাতে লাগলো। তবে একের পর এক আঁচড় থেকে আরিফের উপর রেগে আরিফ অ্যান্ড্রেসকে সামনে এনে অ্যান্ড্রেসের আগা একটা বড় ব্ল্যাক বল বানিয়ে সেটা কালো ধোঁয়াগুলো ছুঁড়ে মারলো। ব্ল্যাক বলটার অ্যাবজর্ব করার ক্ষমতা ছিল, তাই পুরো কালো ধোঁয়াটা এর মধ্যে অ্যাবজর্ব করে গুহার মুখ থেকে যেদিকে চলে যেতে লাগলো। পুরো কালো ধোঁয়াটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে গুহার মুখে যেদিকে ছিল সেদিকে চলে গেল। আরিফ আবার এগোতে লাগলো। আরিফ হাঁটতে হাঁটতে চলে গেল একটা দরজার সামনে আরিফ যেতে হঠাৎ করে দরজা থেকে আগুনের বল বেরিয়ে আরিফের দিকে আসতে লাগলো। আরিফ ডিগবাজি খেয়ে চলে গেল অন্যদিকে। একটা বল যেতে আর একটা আসতে লাগলো আরিফের দিকে। আরিফ অ্যান্ড্রেসকে সামনে এনে আগুনের বলটা কাছে আসতে বলের মাঝে একটা স্লাইড দিল, যার জন্য বলটা 2 ভাগ করে 2 দিকে চলে গেল। বলটা অন্যদিকে যেতেই আরেকটা বল আসতে লাগলো আরিফের দিকে। এভাবে একটা বলের পর একটা বল আসতে লাগলো। একটা বলকে অন্যদিকে পাঠাই তো আরেকটা এগোতে আরিফ চলে এলো একটা দরজার কাছে। আর নিজের সর্বশক্তি দিয়ে অ্যান্ড্রেসকে ধরে দরজায় একটা পুশ করে দিল, যার ফলে দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে চলে গেল। আরিফ দরজা ভাঙার উপর দিয়ে হেঁটে চলে গেল দরজার ওপাশে। এখন আরিফের সামনে আছে 2টা ছোট পিলার আর তার উপর একটা কালারিং বল, যেগুলো অদৃশ্য ব্যারিয়ার দিয়ে আটকে রাখা হয়েছে। এখন আরিফের কাজ হচ্ছে এগুলো ভেঙে ওই কালারিং বলগুলোকে নিজের মধ্যে নেওয়া। আরিফ অ্যান্ড্রেসকে আবার নিজের হাতে নিয়ে নিজের সর্বশক্তিতে ওই বলগুলোকে উপর পুশ দিল। অ্যান্ড্রেস ওই বলগুলো উপর লাগতেই আরিফ ছিটকে পিছনে ভাঙা দরজাগুলো দিয়ে নিয়ে দূরে গিয়ে পড়লো। আর অ্যান্ড্রেস আরিফের কাছে এসে পড়লো। আরিফ আবার অ্যান্ড্রেসকে হাতে নিয়ে আল্ট্রা স্পিডে দৌড়ে অ্যান্ড্রেসকে দিয়ে একটা কাটার স্লাইড দিল, যেটা ওই বলগুলোর উপর লাগতে সেটা বড় একটা বিস্ফোরণ হলো। আরিফ দৌড়াতে একেবারে সেই বলগুলোর কাছে এসে পড়েছিল। যার জন্য বিস্ফোরণের আঘাত আরিফের উপরও পড়ে, যার জন্য আরিফ অনেক স্পিডে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে আরিফ মাটিতে পড়ে যায় আর আরিফের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আপনাদের হয়তো মনে আছে প্রথম আরিফের মা আরিফকে হ্যাভেনে নিয়ে যায়, তখন তখন হ্যাভেনের প্রধান ফটক খোলার পরে যখন একই আরিফ ও তার মাকে বন্দি করে, তখন একই আরিফকে বলেছিল যদি আরিফকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ে তাহলে যেখানে মাঝারি আকারের একটা বিস্ফোরণ হবে, আর যদি একাধিক ফোঁটা রক্ত মাটিতে পড়ে একসাথে হতে পারে তাহলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হবে।
এখন যেহেতু মাটিতে মাথা ফেটে রক্ত পড়ছে, তাহলে বিস্ফোরণ হবে। মাটিতে একাধিক রক্তের ফোঁটা পড়ে একসাথে হয়েছে, তখন সেখানে বড় ধরনের একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ সেখানে হয়েছিল ঠিক এখানেই ছিল আরিফ। বিস্ফোরণের ফলে পুরো পাহাড় কাঁপতে লাগলো। বিস্ফোরণের ফলে আরিফ একটা আঘাত পেয়ে, যার জন্য আরিফের নড়াচড়াও করতে কষ্ট হচ্ছে। এখানে হিলিং পাওয়ার অনেক আস্তে আস্তে কাজ করে, আর যার জন্য আরিফ কিছু করতেই পারছে না। আরিফ অ্যান্ডেজকে নিয়ে ড্রাগন ফর্মে আসতে বললো। আরিফকে নিজের ড্রাগন ফর্মে আসতে বললো, আর আরিফ সেই বলগুলোর কাছে নিতে বললো। বিস্ফোরণ সেই বলগুলো থেকে অনেকটা দূরে চলে গেল। আঘাত বলগুলোর উপরে পড়েছিল। বলগুলো থেকে অনেক দূরে হলেও সেটা আঘাত বলগুলোর উপরে পড়েছিল। আরিফ এটা ভেবে অবাক যে এতক্ষণ আঘাত ওই বলগুলোর উপরে থাকা ব্যারিয়ারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আরিফের রক্ত মাটিতে পড়ার ফলে যখন বিস্ফোরণ হয়, তখন ওই বলগুলোর উপর যে ব্যারিয়ার আছে তার কিছুটা ক্ষতি হয়েছে। তাই আরিফ চাচ্ছে এবার বিস্ফোরণটা একেবারে বলগুলোর কাছে করবে। অ্যান্ডেজ যখন আরিফের ওই পিলারগুলোর কাছে গিয়ে শুষিয়ে দিল, তখন আরিফ অ্যান্ডেজকে শটে পরিণত করে নিজের হাতে। অ্যান্ডেজ যখন আরিফ এই পিলারগুলোর কাছে নিয়ে শুইয়ে দিল, তখন আরিফ অ্যান্ডেজকে শটে পরিণত করে নিজের হাতে একটা কাট দিল। হাত কাটার সাথে সাথে ঘর ঘর করে রক্ত বের হতে লাগলো। রক্ত মাটিতে পড়তে ওখানে বড়টা বিস্ফোরণ হলো। একটু আগে এতটা আঘাত, তারপর আবার এতটা আঘাত সহ্য করতে না পেরে আরিফ অজ্ঞান হয়ে গেল। বিস্ফোরণের ফলে পুরো পাহাড় আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। অন্যদিকে বিস্ফোরণের কারণে বলগুলোর উপরে ব্যারিয়ার ভেঙে গেছে। বলগুলো ছাড়া পেয়ে আরিফের শরীরে ঢুকে গেল। আরিফের শরীরে ঢুকতে আরিফের আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগলো। আরিফ চোখ খুলে দেখে ওপর থেকে বড় একটা পাথর আরিফের দিকে আসছে। আরিফ এক ফোঁটা নড়ার ক্ষমতা নাই, তবুও অনেক কষ্টে নিজের হাতের সামনের দিকে বাড়ালো। আস্তে আস্তে পুরো পাহাড় ভেঙে পড়তে লাগলো। সকল ডেভিলরা নিজেদের মতো কাজ করছে। তখন হঠাৎ দেখতে পেল রাজ্যের পাশের বড় পাহাড়টা ভেঙে পড়তে লাগলো, এবং পাহাড়ের ভাঙা অংশগুলো ওদের দিকে আসতে লাগলো। সবাই দৌড়ে পালাতে লাগলো পাহাড়ের বিপরীত দিকে। কিছুক্ষণ পর তখন পাহাড় ভেঙে পড়া বন্ধ হলো। তখন আবার সবাই সেখানে ফিরে এলো। কিছু ডেভিল পাথরের তলায় পড়ে মারা গেছে, আর কিছু ডেভিল আহত হয়ে কাছাকাছি পড়ে আছে। রাজ্যের সৈন্য এসে পাথরগুলো সরাতে লাগলো, আর যে সকল সৈন্যরা ম্যাজিক ব্যবহার করতে পারছিল তারা ম্যাজিক দিয়ে পাথরগুলো দূরে সরিয়ে ফেলেছিল। ইতিমধ্যে রাজপ্রাসাদের সবাই চলে এসেছে। এখানে পাথরগুলো সরাতে সরাতে সকল সৈন্যরা একেবারে পাহাড়ের কাছে চলে এলো। তখন একটা বড় পাথর সরাতে গিয়ে যা দেখলো তা দেখে সবাই হাঁ হয়ে গেল, কারণ এত বড় পাথরটি কারোর উপরে পড়ে তাহলে কেউ বাঁচবে না। যে পাথরটা ধাক্কা দিয়ে ফেলতে 10 জন সৈন্য লেগেছে, আর সেই পাথর নিচে পড়ে একটা লোক কি করে বাঁচতে পারে, তো আবার অক্ষত অবস্থায়। একজন সৈন্য গিয়ে এই কথাটা রাকিবকে গিয়ে বলে। রাকিব এই কথাটা শুনে অবাক হয়ে যায়, কে সে এত শক্তিশালী। তাকে দেখার জন্য রাকিব সেখানে যায়। তাকে দেখে রাকিবের যেন কেন মনে হচ্ছে তাকে কোথাও দেখেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। ইতিমধ্যে আস্তে আস্তে সে লোকটির জ্ঞান ফিরতে লাগলো। জ্ঞান ফিরতে রাকিব লোকটাকে জিজ্ঞেস করলো, কে তুমি, আর এখানে এলে কিভাবে? আমি ওইদিকে জঙ্গলে থাকি, ওইদিকে একটু ঘুরতে এসেছিলাম, আর তখনই পাহাড়টা ভেঙে পড়ে। এত বড় পাথর তোমার উপরে পড়েছে, তবুও তুমি আঘাত পাওনি কিভাবে? আমি তো জানি এটা কিভাবে হলো। তা তোমার নাম কি? ড্যানিয়েল ক্রোব, ও সংক্ষেপে ডিকে বলেই ডাকে। ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আচ্ছা। আরিফ ওখান থেকে উঠে হেঁটে চলে এলো রাকিবের থেকে দূরে। রাকিব কিছুটা সন্দেহজনক লাগে। আরিফ ওখান থেকে উঠে হেঁটে চলে এলো রাকিবের থেকে দূরে। রাকিবের কিছুটা সন্দেহজনক লাগে আরিফকে। তার নিজের জেনারেলকে বলল ওর সম্পর্কে সব জেনে যেন রাকিবকে বলে। রাকিব পেছনে ফিরে আরিফকে দেখতে যায়, কিন্তু পেছন কোথাও আরিফকে দেখতে পেল না। রাকিব প্রথমে কিছুটা অবাক হলেও পরে মনে মনে ভাবে হয়তো এত মানুষের জন্য দেখা যাচ্ছে না। আরিফ রাকিবের থেকে কিছু দূরে এসে আল্ট্রা স্পিডে দৌড়ে এসে সেখান থেকে জেসিও রাকিবের কাছে চলে এলো, এবং আসার সময় মেরিও, ইলিয়া, জ্যাককে সাথে নিয়ে এলো। সেখানে গিয়ে, ডিকে, ইমরাসের শক্তি পেয়েছিস? এখন তাহলে কি করবি? যেহেতু আমাদের কোনো প্রকার ম্যাজিক এখানে কাজ করে না, তাহলে রাকিবকে আমাদের এখান থেকে বের করতে হবে। আর তুই বললেই রাকিব এখান থেকে বের হবে না। সেটার জন্য আমি ভেবে রেখেছি। তোরা এটা বল, রাকিবের দুর্বলতা কিছু জানতে পেরেছিস?
কি? রাকিবের দুর্বলতা হচ্ছে আইস ও ফায়ারের ওপর। তোরা বুঝলি কি করে রাকিবের দুর্বলতা এগুলো? আমরা প্রাসাদে যাওয়ার পর একদিন হঠাৎ করে রাকিব যে রুমে থাকে সে রুমে আগুন লেগে যায়। আগুন দেখে রাকিবের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ভয়ে রাকিব কোনো কথাও বলতে পারছিল না। যখন সে আগুন নেভাতে সবাই পানি দিচ্ছিল তখন একজন সৈন্য যার কাছে ম্যাজিক্যাল পাওয়ার ছিল সে আগুনের উপর বরফের বল ছুটতে লাগলো। ভুলে একটা বল রাকিবের উপর পড়ে। বরফের বলটা পড়তেই রাকিবের পুরো শরীর বরফে পরিণত হয়ে যায়। রাকিবের সাথে যে হুডি পরা লোকটি থাকে সে ওই সৈন্যটাকে ম্যাজিক দিয়ে দেয়ালের দিকে ছুঁড়ে মারে আর বলে, তোমরা জানো না কিংয়ের আগুন আর বরফ দেখলে ভয় লাগে। সেখান থেকে জানতে পারি রাকিবের দুর্বলতা। ও আচ্ছা, রাকিবকে কি থেকে নিজের শক্তি বৃদ্ধি করে? সেরকম কিছু দেখেনি, তবে একটা জিনিস খেয়াল করেছে, রাকিব বেশি অন্ধকারে থাকতে পছন্দ করে। আর সেদিনে রাকিবের রুমে আগুন লাগে, তারপর রাকিব যখন বরফে পরিণত হয় তখন রাকিবের সাথে থাকা লোকটি রাকিবকে নিয়ে একটা অন্ধকার রুমে চলে যায় এবং কিছুক্ষণ পর সেই লোকটি রাকিবকে নিয়ে সেই রুম থেকে বের হয়। তখন রাকিব পুরোপুরি সুস্থ ছিল। ও এই কথা, তাহলে রাকিবকে হারাতে আমার বেশি সময় কষ্ট করতে হবে না। আরিফের কথাগুলো দূর থেকে শুনছিল একজন লোক। আরিফের পরে কথা শুনে সে লোকটা মুচকি হেসে মনে মনে বলতে লাগলো, সবসময় সব কিছু ছোট করে দেখতে নেই। যদি সেটা ভেবে থাকো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে সেটা। মনে মনে কথাটা বলে সেই লোকটির হাওয়ার মধ্যে মিশে যায়। অন্যদিকে আরিফরা, এখন কি করবি? কি করবো তা না হয় পরে দেখবি, কিন্তু আগে আমার আন্ডারওয়ার্ল্ড থেকে বের হতে হবে। বুঝলাম, কিন্তু আমরা বের হব কি করে? এত উপরে তো ডানা ছাড়া আমরা উঠতে পারবো না, আর প্রধান ফটক দিয়েও বের হতে পারবো না। তাহলে বের হব কি করে? বের হতে কোনো সমস্যা হবে না, কারণ আমার সাথে আছে অ্যান্ড্রেস। অ্যান্ড্রেস কি ওর শক্তি ব্যবহার করতে পারবে নাকি? তাহলে বের করবে কি করে? হালা, ভেবে দেখ তো আমি এত বড় পাহাড়ের উপর উঠে কি করে হিমরাজের শক্তিগুলো নিজের উপর নিলাম। সেটাই তো, তুই কি করে এত বড় পাহাড়ের উপর উঠলি? আমি অ্যান্ড্রেসের পিঠে চড়ে আমি পাহাড়ের উপরে উঠেছি। হয়তো অ্যান্ড্রেস ডানা ব্যবহার করতে পারবে না, তবে ওর বাকি কিছু শক্তি ব্যবহার করতে পারবো, কারণ অ্যান্ড্রেস আর ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে শক্তিশালী শোড মিলে নতুন অ্যান্ড্রেসের জন্ম। তাই অ্যান্ড্রেসের কাছে এই ব্ল্যাক ম্যাজিক্যাল ধোঁয়া কিছুই না। তাহলে আর কি, অ্যান্ড্রেসের সাহায্যে চল গোপন দরজার কাছে চলে যাই। সবাই তৈরি হয়ে যাও, আমরা কিছুক্ষণ পর রওনা হব। সবাই বলে আচ্ছা। কিছুক্ষণের মধ্যে সবাই তৈরি হয়ে গেল। যেহেতু এখন কেউ ডানা ব্যবহার করতে পারবে না, তাই সবাইকে হেঁটে যেতে হবে। যেহেতু সবার কাছে আল্ট্রা স্পিডের দৌড়ের ক্ষমতা আছে, তা সবাই আল্ট্রা স্পিডে দৌড়ে সেই পাহাড়ের কাছে চলে আসে। আর যেহেতু ইসরায়েলের আরিফের ছায়ার মধ্যে থাকতে পারে, তাই ইসরায়েল আর আসতে কোনো অসুবিধা হয়নি। পাহাড়ের কাছে এসেই আরিফ নিজের হাতে অ্যান্ড্রেসকে নিয়ে এলো এবং অ্যান্ড্রেসকে নিজের ফর্মে আসতে বললো। অ্যান্ড্রেস নিজের ড্রাগন ফর্মে আসলে সবাই অ্যান্ড্রেসের পিঠে চড়ে বসলো। সবাইকে নিয়ে অ্যান্ড্রেস পাহাড়ের উপরে উঠতে লাগলো। যেভাবে ওই পাহাড়টা উঠেছিল, পাহাড়ের সেই জায়গায় ওই দরজা ছিল, সেখানে গিয়ে অ্যান্ড্রেস থেমে গেল। অ্যান্ড্রেসের পিঠ থেকে নেমে গেল সবাই। আরিফ আবারও অ্যান্ড্রেসকে অদৃশ্য করে ফেললো। দরজার কাছে যেতেই আরিফ দরজা আপনা আপনি খুলে গেল। দরজা দিয়ে বের হয়ে আবারও গুহার বাইরে চলে গেল। গুহার বাইরে এসে সবাই নিজের ডানা বের করে হ্যাভেনে যেতে লাগলো। হ্যাভেনে গিয়ে সবাই রাজপ্রাসাদে চলে গেল। সবাইকে দেখি অ্যালিনা ও ফাবিয়া বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আরে তোমরা চুপ থাকো তো, এত প্রশ্ন একসাথে করলে কোন হালা বলতে পারবে? কি হলো, এরকম করে রেখেছো কেন মুখটা? তুমি তো বললে চুপ থাকতে, তাই হয়েছে, আর বলতে হবে না। যার জন্য এতদিন অপেক্ষা করছো সেটা তো এখন হয়ে গেছে, তাহলে এখন যুদ্ধ নামবে কবে? কাল পর্যন্ত রেস্ট নিয়ে পরের দিন আমরা ডেভিলের সাথে যুদ্ধ করবো। সবই বুঝলাম, কিন্তু রাকিব কি আমাদের সাথে যুদ্ধ করতে আন্ডারওয়ার্ল্ড থেকে বের হবে? না হলে তো আমরা কিছুই করতে পারবো না। বললাম তো আমি সেটার ব্যবস্থা করব। এখন তোমরা সবাই নিজের রুমে গিয়ে রেস্ট নাও। এখন একটা কাজ আছে, আমি বরং সেটা করে আসি। তোমার আবার কি কাজ আছে? তোমার জন্য একটা সতীন আনবো, সেটা ব্যবস্থা করতে যাবো। আরে রাগ করো কেন, তুমি যাও। সবাই চলে গেল নিজের রুমে, আর আরিফ রাজপ্রাসাদের পিছনের দিকে চলে গেল। রাজপ্রাসাদের পিছনে একটা দেওয়াল আরিফ হাতে রাখতে সেখানে দরজার সরে একটা লাইব্রেরি বের হয়ে এলো।
এই লাইব্রেরিতে সকল পুরানো কিংদের গডদের জীবনী বই, যেটা কথা কেউ জানে না। আরিফ সেখানে ঢুকতে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আরিফ লাইব্রেরির মাঝখানে গিয়ে ইকি বলে ডাক দিল। ইকি বলে ডাক দেওয়ার সাথে সাথে লাইব্রেরির এক পাশে দেওয়াল সরে গেল, আর সেখান থেকে বের হয়ে এলো কাঁচের বাক্সে আবদ্ধ করে একটা বই। ইকি, আবারও আমার দরকার লাগলো। তোমার সাহায্য লাগবে আমার। এই বক্সের মধ্যে থাকা অবস্থায় আমি কিছুই করতে পারবো না। দাঁড়াও, তোমায় বের করছি। এবার করতে পারবে তো? বলেন, কি সাহায্য দরকার আপনার? ইকি, তুমি তো জানোই রাকিব আন্ডারওয়ার্ল্ডের শয়তানের ব্ল্যাক পাওয়ারের সাহায্যে চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে রেখেছে, আর সেটার মধ্যে থাকা অবস্থায় কেউ কোনো ম্যাজিক করতে পারবে না। তারা তো আমরা আন্ডারওয়ার্ল্ডে গিয়ে লড়াই করতে পারবো না, আর রাকিবরা তো কখনো নিজ ইচ্ছায় আন্ডারওয়ার্ল্ড থেকে বের হবে না। এখন তুমি বলো আমি কি করতে পারবো? এখন তুমি বলো আমায় কি করতে হবে? যেহেতু রাকিবকে আমরা আন্ডারওয়ার্ল্ডে গিয়ে মারতে পারবো না, তাই আমাদের আন্ডারওয়ার্ল্ডকেই মাটির উপরে আনতে হবে। এত বড় মনস্টার ওয়ার্ল্ডে রাকিবের ওই ধোয়ার কোনো প্রভাবই ফেলবে না। বুঝলাম, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে মাটির ভিতর থেকে উপরে কে আনবে? কেন, আপনি মজা করছো নাকি? আমার মতো পিচ্ছি পোলা এত বড় রাজ্যে কিভাবে তুলে আনবে? 3টা বউ সামলাতে পারেন, আর সামান্য একটা রাজ্য তুলে আনতে পারবেন না? লুচ্চামি করতে বললে ভালোই পারবেন মনে হয়। কিছু বললে? কোথায় আর কখন। আচ্ছা, এখন বলো আমি কি করে আন্ডারওয়ার্ল্ডকে মাটির উপরে তুলে আনবো? আপনি হয়তো ভুলে গেছেন আপনার মধ্যে এখন জয়নালের শক্তি আছে, আর জয়নালই কিন্তু আন্ডারওয়ার্ল্ডকে মাটির নিচে আর হেভেনকে আকাশে তুলেছে। কিন্তু সেটা কিভাবে করব? থাকবো না আর মনস্টার ওয়ার্ল্ডকে চইলা যামু বুক ওয়ার্ল্ডে, এটাও নাকি আমার বলতে হবে? আরে রাগ করো কেন, একটু বললেই তো হয়। জয়নাল আর হিমরাসের মাইন্ড পেয়ে কি নিজের মাইন্ড হারিয়ে ফেলেছেন, নাকি যে মনে করতে পারছেন না? না, এখন জয়নালের মাইন্ড আপনার মধ্যে, আর জয়নালের মাইন্ডে আছে আপনি কি করে আন্ডারওয়ার্ল্ডকে মাটির উপরে আনবেন। বুইড়া হয়ে গেছি তো, তাই দিন দিন সব ভুলে যাচ্ছে। লুচ্চামি করতে গেলে পিচ্ছি, আর কাজের বেলা বুইড়া? বাহ ভাই বাহ। আপনার পাগুলো যদি একটু সামনে আনতেন তাহলে আপনাকে সালাম করতাম, আর আপনার মতো হওয়ার জন্য আশীর্বাদ চাইতাম। থাক, তোমায় আর আমার ইনসাল্ট করতে হবে না। এখন আমায় মনে করতে দাও কি করে আন্ডারওয়ার্ল্ডে মাটির উপরে আনবো। ওকে। আর এমনি চোখগুলো বন্ধ করে ভাবতে লাগলো কি করে করতে হবে তাকে। অনেকক্ষণ চোখ বন্ধ করে হঠাৎ নিজের চোখ খুললো। কিছু জানতে পেরেছেন? কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ওটা করলে আমাকে জয়নালের পাওয়ারে ও মাইন্ড হারাতে হবে, আর যদি আন্ডারওয়ার্ল্ডে হেভেনকে সৃষ্টির সময় যেমন ছিল তেমন করতে যাই তখন আমাকে নিজের জীবন দিতে হবে। তাহলে এটাই কথা। এতদিনে বুঝেছি জয়নাল হঠাৎ হারিয়ে গেলে কেন। তাহলে আপনি শুধু আন্ডারওয়ার্ল্ডকেই মাটির উপরে নিয়ে আসেন, জয়নালের পাওয়ার আপনার এত দরকার না। আমিও সেটা ভাবছি। আচ্ছা, এখন তোমার আর একটা কাজ করতে হবে। কি? তোমাকে আমার মানুষ ফর্মে আসতে হবে এবং আন্ডারওয়ার্ল্ডে গিয়ে রাকিবকে যুদ্ধ কথাটা বলতে হবে। আম্মু, আমি বাড়ি যাবো। আমি এখনো বিয়ে করি নাই, আর আমাকে মরার কথা বলেছেন আপনি। আমি তোমার আদেশ দিচ্ছি, তুমি নিজের মানুষ ফর্মে আসো আর আন্ডারওয়ার্ল্ডে গিয়ে খবরটা দাও। একই আস্তে আস্তে বই থেকে মানুষে পরিণত হতে লাগলো। এবার আর কারো নয়, স্বয়ং আরিফের পূর্বের রূপ নিয়েছে। আরিফের পূর্ব রূপ নিয়ে আরিফের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, যা আপনার হুকুম মালিক। আমার আগের রূপ নিয়ে গেলে তুমি আর ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মালিক, আমি আন্ডারওয়ার্ল্ডে রাকিবের এক গুপ্তচরের রূপ নিয়ে যাব, আপনার দুশ্চিন্তা করতে হবে না। তাহলে তো ঠিক আছে। তাহলে আমি মালিক আসি। যাও, আর তাড়াতাড়ি এসো। তুমি আসলে আমি আন্ডারওয়ার্ল্ডে মাটির ওপর আনার কাজ শুরু করব। ঠিক আছে মালিক। এই কথাটা বলে কি টেলিপোর্ট হয়ে চলে গেল আন্ডারওয়ার্ল্ডের প্রথম ফটকের সামনে। সেখানে গিয়ে আরিফের পূর্বের রূপ থেকে রাকিবের গুপ্তচরের রূপ নিল। একই যেহেতু ভবিষ্যৎ অতীত দেখতে পারে, তাই গুপ্তচরের একটা গোপন কোড আছে, যেটা বললে ভেতর থেকে ডেভিল সৈন্য কিংয়ের অনুমতি নিয়ে দরজা খুলে দেয়। সেই কোডটা একই বলল। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রধান ফটক খোলার আওয়াজ পেল। দরজার ভেতর থেকে দুই সৈন্য এসে জিজ্ঞেস করলো, কি খবর নিয়ে এসেছো আবার? আন্ডারওয়ার্ল্ড ও হেভেনের আগের কিং ফিরে এসেছে, আর সে আমাদের উপর আগামীকালের পরের দিন আক্রমণ করবে। কি করে বিশ্বাস করব? চিচিঙ্গার ফকিফু চিচিঙ্গা টফু। তো
তুমি এই খবরটা আগে বলতে পারলে না? আমি এটা আজও জানতে পেরেছি, আর কথাটা শোনার সাথে সাথেই আমি ছুটে এসেছি। ঠিক আছে, আমরা এই খবরটা কিংকে এক্ষুনি বলছি, আর তুমি আর কিছু জানতে পারলে আমাদের এসে বলে যাবে। অবশ্যই। শুনে আবার ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে প্রধান ফটক বন্ধ করে দিল। একে সেখান থেকে টেলিপোর্ট হয়ে আবারও সেই লাইব্রেরিতে ফিরে এলো। আরিফ, কাজ হয়ে গেছে। জি মালিক। একে আবার আরিফের পূর্বরূপে চলে এলো। অন্যদিকে একে সেই খবরটা শুনে ওই দুজন সৈন্য সঙ্গে সঙ্গে রাকিবের কাছে চলে গেল। রাকিবের কাছে গিয়ে একটু হাঁটু কেটে বুকে হাত দিয়ে সম্মান জানালো এবং বলতে লাগলো, মাই কিং, পূর্বের কিং আবারও ফিরে এসেছে এবং তিনি নাকি আমাদের সাথে 2 দিন পরে যুদ্ধ করবে। কি? এটা কি করে সম্ভব? আরিফকে তো আমি নিজের হাতে মেরেছি, তাহলে আরিফ কি করে ফিরে আসে? তুমি কি ভাবছো? প্রভু আমায় কয়েকদিন আগে বলেছিল আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে পারে। হয়তো সৈন্যদের কথাটাই ঠিক। তোমাদের এই কথাটা কে বলেছে? মাই কিং, একটু আগেই সেই গুপ্তচর এসেছিল, সেই বলেছে। ঠিক আছে, তোমরা এখন যাও। ওকে মাই কিং। সৈন্যরা চলে গেল। এখন কি হবে? ভয় পাচ্ছ কেন? আমাদের দুজনের কাছে যথেষ্ট পাওয়ার আছে আরফিরকে হারানোর জন্য, আর আরফির কখনোই আমাদের আন্ডারওয়ার্ল্ডে এসে কিছু করতে পারবে না। আমার খুব ভয় হচ্ছে। তুমি জানো না আরিফের পাওয়ার কেমন? আমি দেখেছি আরিফের পাওয়ার। ভয় পাচ্ছ কেন? তখন রাকিবরা যে রুমে আছে সেই রুমটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার দেখে রাকিবের সাথে কথা বলার লোকটি তুই হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, প্রভু আপনি এখানে? প্রভুর কথাটা শুনে রাকিব হাঁটু গেড়ে বসে সম্মান জানালো। ধোঁয়ার মধ্যে থেকে আওয়াজ আসলো, আর রাকিব, সব কিছুতে ভয় পেতে নেই। আরিফের এতটাও শক্তি নেই যে তোমাকে হারাবে। যদি সে না আসে তাহলে কখনোই তুমি আরিফ হারাতে পারবে না। কে সে প্রভু? সেটা সে আসলেই জানতে পারবে। প্রভু আমরা কি করব? তোমাদের যা শক্তি আছে তার সাথে কখনোই আরিফ পারবে না, তাই ভয় পাওয়ার দরকার নাই। ঠিক আছে প্রভু। রাকিব, সব সময় ভয় পেতে নেই, নিজের উপর ভরসা রাখ, আর আমি তো আছি। আপনি আছেন বলেই তো প্রভু আমি সাহস পাচ্ছি। আস্তে আস্তে চারিদিকে ধোঁয়া চলে গিয়ে আবার আগের মতো হয়ে গেল। অন্যদিকে আরিফও একই। তাহলে একই, আমার কাজ শুরু করি। করেন, কিন্তু মালিক সাবধান, আপনার যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখবেন। প্রতিভক্তি চোরের লক্ষণ। মালিক আপনি এটা বলতে পারলেন? আরিফ সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে গিয়ে ভ্যাম্পায়ার কিংডমের পাশের জঙ্গলে, যেটা নিচে আছে আন্ডারওয়ার্ল্ড। আরিফ সেখানে গিয়ে চোখ বন্ধ করে জয়নালের মাইন্ড থেকে যে স্পেলটা জানতে পেরেছে সেটা পড়তে লাগলো। আরিফ সেটা পড়ার সাথে সাথে আপনা আপনি আকাশে উঠতে লাগলো। আরিফের হাতের তালুগুলো মাটির দিকে করে রাখা, আর তালু থেকে ম্যাজিক্যাল আলো বের হয়ে মাটির ভিতরে ঢুকতে লাগলো। অন্যদিকে রাকিবও সেই লোকটি কথা বলছিল। হঠাৎ করে আন্ডারওয়ার্ল্ড কাঁপতে লাগলো। সকল ডেভিল ভয় পেয়ে গেল, কারণ আন্ডারওয়ার্ল্ডে কখনো ভূমিকম্প হয় না। রাকিব তো ভয় একেবারে শেষ। হঠাৎ কি হলো যে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপছে। আরিফের শরীর থেকে হঠাৎ করে একটা আলোর বল বেরিয়ে গেল এবং মাথা থেকে একটা বল বেরিয়ে দুই দিকে চলে গেল। আর সে জঙ্গলটা চলে গেল মাটির নিচে, আর আন্ডারওয়ার্ল্ড চলে এলো মাটির উপরে। যেহেতু এটা কোনো সাধারণ স্পেল না, তাই এই স্পেল করার শেষে আরিফ অজ্ঞান হয়ে আকাশ থেকে নিচে পড়তে লাগলো। যখন আরিফের শরীরে মাটি লাগবে তখন একজন লোক তার ম্যাজিকের সাহায্যে আরিফকে আটকে দিল এবং আস্তে করে আরিফকে মাটিতে শুয়ে দিল। অন্যদিকে হঠাৎ করে আন্ডারওয়ার্ল্ডে ভূমিকম্প থেমে গেল। ভূমিকম্প থামা দেখে রাকিব শান্ত হয়। ঠিক তখনই একজন সৈন্য এসে বলল, মাই কিং, আমরা এখন মাটির উপর। কি বলছো এসব? কি? এটা বলেই দাঁড়িয়ে যায়। ঠিকই বলছিস কিং, ভূমিকম্পটা যখন থামবে ঠিক তখনই এক পলকে আমরা মাটির উপরে চলে আসি। রাকিব চল তো বাইরে গিয়ে দেখি। চলেন। রাকিব সেই লোকটি বাইরে বের হয়ে পুরো অবাক, কারণ সৈন্যটা যা বলেছিল তা ঠিকই। এখন আন্ডারওয়ার্ল্ডের মাটির উপরে। দেখ, এটা নিশ্চয়ই আরিফের কাজ। আরিফ যদি এটা করতে পারে তাহলে নিশ্চয়ই আরিফের অনেক পাওয়ার। রাকিব, প্রভু কি বলছে শুননি? তবু কেন ভয় পাচ্ছিস? আর সকল সৈন্যদের বল আন্ডারওয়ার্ল্ডের চারদিকে দেওয়ালের ওপর উঠে পাহারা দিতে, যেন কেউ আন্ডারওয়ার্ল্ডে না আসতে পারে। বলছি, সৈন্যরা আন্ডারওয়ার্ল্ডের চারিদিকে যে দেওয়াল আছে তার উপরে উঠে পাহারা দাও, যাতে কেউ আন্ডারওয়ার্ল্ডে না আসতে পারে। আর কিছু সৈন্য নিজেদের ডানা ব্যবহার করে আকাশে উড়ে উড়ে পাহারা দাও। রাকিব, এখন আর আমাদের কালো ধোঁয়া কোনো কাজ করবে না, তাই এখান থেকে সাবধানে থাকতে হবে। আর এখন প্রাসাদে সৈন্য সংখ্যা বাড়াতে হবে।
জেনারেল। তখন সেখানে টেলিপোর্ট হয়ে আসে জেনারেল। জি মাইকিং। প্রাসাদে সৈন্য সংখ্যা বাড়িয়ে দাও, আর তোমরা 3 জেনারেল সীমানার কাছে থাকবে, যাতে ভিতরে কেউ না আসতে পারে। অন্যদিকে পুরো মনস্টার ওয়ার্ল্ড হ্যাভেনে খবর পৌঁছে গেছে যে আন্ডারওয়ার্ল্ড এখন মাটির উপরে। এই খবরটা শুনে হ্যারি জ্যাকরা জানতে পারে তখন। তাহলে এটাই ছিল ডিকের মানে? মনে হচ্ছে, কিন্তু ডিকে কোথায়? হয়তো এখনো ওখানেই আছে। তখন ওরা যেখানে ছিল সেখানে একটা ছেলে পকেটে হাত দিয়ে শেষ বাজাতে বাজাতে আসতে লাগলো। সেই ছেলেটাকে দেখে এলিনা ফাবিয়া হাঁ করে তাকিয়ে আছে। কে তুমি, আর এখানে আসার সাহস পেলে কোথা থেকে? আরিফ, তুমি তোমার আগের রূপে এটা কি করলে? তখন সেখানে আসে আরিফ। ওটা আরিফ না। কথাটা শুনে সবাই যেদিক থেকে আওয়াজটা এসেছে সেদিকে তাকালো। কিছুই বুঝি না, একসাথে 2 রূপে তুমি, এখন কি করে বুঝবো আসল কে? আরে ওইটা একই, আমার আগের রূপ নিয়েছে। ও আচ্ছা, এই ইকিটা কে? সেটা পরে জানবি, এখন আমার রেস্ট নিতে হবে। ও যা, রেস্ট নে। আমার কোলবালিশ লাগবে। তো রুমেই তো কোলবালিশ আছে। আরে জ্যাক, বুঝোস না কোন বালিশ লাগবে? তা মামা, 3টাই লাগবে নাকি একটাই হলে চলবে? একটা হলো ভালো, 3টা হলে আরো ভালো। ও তা ভাবিরা আপনাদের স্বামী ডাকছে, যাবেন না? আধিক্যতা। এটা তুমি বলতে পারলে? কোলবালিশ ছাড়া ঘুমোতে পারলে গিয়ে ঘুমাও, না হলে এখানেই বসে থাকো। কি জন্য 3টা বিয়ে করলাম? যদি দরকারের সময় একটাও না পাই, যা বুঝলাম আমায় আরেকটা বিয়ে করতে হবে। ঠ্যাং ভেঙে দেব অন্য মেয়ের দিকে তাকালে, বুঝেছো? আমি আছি না? তুমি আমার আসল বউ, যাও। তোমার বাপের থেকে যত যৌতুকের টাকা নিয়েছি সব ফেরত দিয়ে আবার নিয়ে আসবো। এটা বলেই আরিফ আল্ট্রা স্পিডে দৌড়ে ফাবিয়াকে কোলে নিয়ে রুমে চলে গেল। তবুও একদল লোক বলবে আমি লুচ্চা। ডিকে যে সবার সামনে লুচ্চামি করে সেটা কোনো কথা না। জোর যার মুল্লুক তার, তাই না? দেখে নেবো সবাইকে একদিন ভিডিও কল দিয়ে। এটা কি হলো জ্যাক? ভাবতেই আমার অবাক লাগে, এত লুচু একটা পোলা আমাদের বন্ধু ভেবে। সবই কপাল। বুড়িদের ভাগ্যে যা থাকে, আর কি খাইলা ডিব্বা? কে বুড়ি? কে আবার, তোমরা ছাড়া? জেসি, দুটোকে বানতো আজ। এদের একদিন কি আমাদের 5 মিনিট। হ্যাঁ, আমাদের সামনে আমাদের স্বামীদের বেনে মারবে আর আমরা দেখবো। এই না, ভাবের মতো কথা উম্মা। ওই হালা, আমার বউরে কিস দিতে যাস খেলে লাগে। হালা লুচ্চা বান্দর। বিধি তুমি বলে দাও, মুই এখানে কিল্লাই। মোর তো কোনো বউ নাই যে এদের হাত থেকে আমায় বাঁচাবে। সৃষ্টিকর্তা রশি হেলাও, মুই উপরে উইটা যাই। কি মনে মনে কি ভাবছো? ও সরি, তোমার কথা তো আমরা শুনতেই পারি না। আপনি একজন যে আমার কথা বলেছেন। মালিক যদি কখনো আন্নারে ছাইরা দেয়, মুই আন্নারে লইয়া ভাইগা যাব। 4 ঘন্টা পর আরিফাত চলে গেল নিজেরটা নিয়া। জ্যাক চলো আমরাও যাই আমাদেরটা নিয়া। আর 2 ভাবিরা থাকুক একা। যা না, ঠ্যাং ভেঙে রেখে দেব। দেখ, এখন আমরা তোর বাড়িতে বেড়াতে আসছি, দেখে হুমকি দিতে পারোস? তোরাও যাও আমার বাড়ি বেড়াতে, তখন আমরাও দেখিয়ে দেব। আমি কুইন, আমার সম্মান করো। সাধারণ জেনারেল তুই। দেখতে পেতনি, তুই আবার কস তুই কুইন? আরে তোর মতো 10-15টা কুইন আমার পিছে পিছে ঘুরে। এই ভাই, মোর বউরে পেতনি কস কিল্লাই? হাইছে লুচ্চা। পিচ্চিরা সম্মান দাও, মুই তোমাকে কিং। জ্যাক, উনি আমাদের কিং, চল ওনাকে সম্মান দেই। এই ভালো হবে না বললাম, মারতে আসলে মুই কাইন্দা দেবো। চুপ হালা, এত বড় পোলা হইয়া আবার কান্না করতেছে। আজ পিচ্ছি দেখায় এটা কইতে পারলি, বড় হইয়া লই তারপর দেখিয়ে দেব সবাইকে। তা মজা বন্ধ করবেন স্যার। যুদ্ধ যে করবেন তার কোনো প্রস্তুতি নিয়েছেন? সেটা নিয়ে ভাবতে হবে না পিচ্ছি তোমার। আমি পিচ্ছি? আরে আপু, ওর কথা শুনোই না, ফালতু বকবক করে। শুনো, আরিফ বলেছে যে আরিফ নাকি প্রথমে যুদ্ধে যাবে না, আগে যাব আমরা সবাই, তারপর যাবে আরিফ। সবই বুঝলাম, কিন্তু সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত না করেই যুদ্ধ করাটা কি ঠিক? 20 বছর তো এলিনার ফাবিয়া সবাইকে যুদ্ধের জন্য তৈরি করে রেখেছে, তাহলে এখন আর কি প্রস্তুতি? ভালোই, তবে কোনো প্ল্যান আছে নাকি? ফাবিয়া যা বলছে সেটাই এখন জেনে রাখো, বাকিটা না হয় পরে জানতে পারবি। বলা লাগবে না এখন, তবে একটা কথা বল, যে কোনো প্ল্যান আছে কিনা? আছে 2-1টা।
আচ্ছা, তোর বলা কথা অনুসারে রাকিব আমাদের থেকে অনেক শক্তিশালী। তোর সাথে কি আমরা পারবো? যুদ্ধের আগেই শত্রুর ক্ষমতা বেশি হয়ে ভয় পেয়ে গেলে চলবে না। শত্রু যতটা শক্তিশালী হোক না কেন, তার তো একটা দুর্বলতা আছেই। আমরা যেহেতু রাকিবের দুর্বলতা জানি, তাহলে ভয় পাবার কি আছে? সেটাও ঠিক। সবাই গিয়ে রেস্ট নাও, কালকে পরের দিন কিন্তু যুদ্ধ, তাই নিজেদের শরীরকে দুর্বল করে রাখলে চলবে না। সবাই বলে আমরা যাচ্ছি। এই কি তুমি থাকো, কথা আছে তোমার সাথে। বলেন। এটা সিক্রেট ভাষা। ঠিক আছে, তুমি বরং এখন গিয়ে রেস্ট নাও, আমি একটু রাজ্যটা ঘুরে আসি। ঠিক আছে মালিক। একই চলে গেল। সেখান থেকে প্রাসাদের বাইরে চলে এলো। বাইরে এসে তো আরিফ পুরো অবাক, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে আরিফের বাবা মা সুমন, হাসান, নিহা, মীরা, সাকিব, রানা। তোমরা এখানে হঠাৎ? কেন আসতে পারি না বুঝি? পারবে না কেন সেটা বলি নাই, বলছি সবাই একসাথে। হালা, তুই তো আমাদের কথা ভুলেই গেলি। বুড়াদের সাথে কথা বলি না আমি। কে বুইড়া? তোরা 6টা। আমরা আবার কখন বুইড়া হলাম? দেখো, পৃথিবীর বয়স অনুসারে 50 বছরের পরের পুরুষ বা মহিলাকে বুইড়া দাদা বা দাদি কয়, আর 40 বছরের পরেরগুলোকে কাকু বলা হয়, আর 40 বছরের পরেরগুলোকে কাকু বলা হয়। তোদের বয়স অনুসারে তোরা আমার কাকু। যা হালা, ইনসাল্ট করস। আরে মজা করছিলাম। তা তোরা সবাই একসাথে আসলি? ডেভিল কিং এর সাথে তোর যুদ্ধের কথা শুনে আমরা সবাই তোকে সাহায্য করার জন্য এসে গেছি। ভালো করেছিস, চল সবাই প্রাসাদের ভিতর। সবাই বলো একদিন পর। অবশেষে চলে আসলো সেই দিন। আজই হবে যুদ্ধ। আরিফ তার বাহিনী পাঠিয়ে দিল যুদ্ধের ময়দানে। এক পাশে দাঁড়িয়ে আছে আরিফের অ্যাঞ্জেল সৈন্য ও তার বন্ধুরা, অন্য পাশে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেল সৈন্য আরিফের বন্ধুদের সামনে দাঁড়িয়ে আছে। একজন হুডি পড়া লোক হঠাৎ আকাশ কাঁপানো গর্জন করে আসতে লাগলো। দুটো ড্রাগন আর 2 ড্রাগনের মাঝখানে একজন হুডি পড়া লোক তার 6টা ডানা মেলে যুদ্ধের ময়দানে আসতে লাগলো। সেই লোকটিকে দেখে আরিফের কিছু বন্ধু খুশি হয়, আর কিছু জন হাঁ করে তাকিয়ে আছে। আর ডেভিল সকল সৈন্যরা হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। সেই লোকটি আরিফের সৈন্যদের সামনে এসে দাঁড়ায়। সাথে সাথে 2টো ড্রাগনও মাটিতে নেমে সেই লোকটির তার হুডি খুলে ফেললো। সেই লোকটাকে দেখায় অন্য হুডি পরা লোকটি তার হুডি খুলে ফেললো। দুজনের মুখ দেখে তো আরিফ পুরোই অবাক। তুমি চেনা যে সেদিন পাহাড়ের ভাঙ্গা অংশের নিচে পড়েছিলে? তাহলে তুমি এখানে কেন? আমার যুদ্ধে যদি আমি না আসি, তাহলে যুদ্ধ কার সাথে হবে? মানে? আরিফ, তোমার কথা কি বলবো? তোমাকে আমরা নিজের হাতে একবার মারলেও তবু তুমি কি করে আবার ফিরে এলে? মানতেই হবে তোমাকে। যাও, আবার না হয় তোমাকে মেরে দেব। সাকিব আমার বন্ধু, তার সাথে 20 বছর পর দেখা হলো, তবুও তার সাথে কথা বলতে পারলাম না। আর হিব্রু মানতেই হবে তোমাকে, আমাকে মারতে আমার বন্ধুকে ব্যবহার করলে। তুই কে? আমি আরিফ। আমাদের কি পাগল পাইছস যে তুই যা বলবি আমরা তাই শুনবো? তুই তো এমনিতেই পাগল, আর আরিফ কখন মিথ্যা কথা বলে না। এত কথা বলে লাভ নাই, চল খেলা শুরু করা যাক। তার মানে তুই আরিফ? চল শুরু করা যাক খেলা, দেখবো আজকে জিতে। সেটাই তো দেখা যাবে। আরিফও নিজের 6 ডানা মেলে উড়ে এগিয়ে যেতে লাগলো রাকিব ও হিব্রুর দিকে, আর হিব্রু ও রাকিব নিজের শট নিয়ে এগিয়ে আসতে লাগলো আরিফের দিকে। আরিফ নিজের হাতের মধ্যে অ্যান্ডেসকে নিয়ে এলো। অন্যদিকে আরিফের সকল সৈন্য ও রাকিবের সকল সৈন্য এক অপরের সাথে লড়তে লাগলো। রাকিব ও হিব্রু নিজেদের শট সাহায্যে কালো বল বানিয়ে সেগুলো একসাথে করতে লাগলো। যখন বলটা আকার করে অনেকটা বড় হলো, তখন সে বলটা ছুঁড়ে মারলো আরিফের দিকে। বলটা যখন আরিফের দিকে আসছিল, তখন আরিফ অ্যান্ডেসকে সামনে এনে যত স্পিড পেরেছে তত স্পিডে বলটার ওপর কাট দিতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে বলটার 1000 টুকরো হয়ে নিচে পড়লো। এটা দেখে রাকিব কিছুটা ভয় পেয়ে যায়। হিব্রু রাকিবকে ইশারা করে বলল দুজনে যেন একসাথে আরিফের উপর আক্রমণ করে। রাকিব ও হিব্রু নিজেদের শট অদৃশ্য করে নিজেদের হাতের সাহায্যে ব্ল্যাক বল বানিয়ে সেগুলো আরিফের দিকে ছুঁড়ে মারতে লাগলো। আরিফ ও অ্যান্ডেসকে অদৃশ্য করে নিজের এক হাত দিয়ে আইস বল ও অন্য হাত দিয়ে ফায়ার বল বানিয়ে সেগুলো রাকিব ও হিব্রুর দিকে ছুঁড়ে মারতে লাগলো। রাকিবদের ব্ল্যাক বলগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আরিফ যখন দেখলো তার অ্যাঞ্জেল সৈন্যরা ডেভিলদের সাথে ঠিক মতো লড়তে পারছে না, তখন আরিফ ও ইসরায়েলকে ইশারা দিয়ে বলল একজন যেন আরিফের সামনে আসে, আর একজন আরিফ সেই জায়গাটা দেখিয়েছে সেখানে অ্যাঞ্জেল সৈন্যদের নিয়ে দূরে নিয়ে যায়। আরিফের ইশারা পেয়ে চলে আসে।
আরিফের সামনে আর ইসরায়েল অ্যাঞ্জেল সৈন্যদের সেই জায়গা থেকে সরিয়ে দেয়। একে যেহেতু আরিফের ফুল পাওয়ার ব্যবহার করতে পারে তাই ওদের আটকাতে কোনো সমস্যা হলো না। আর অপেক্ষা না করে অ্যান্ডেসকে নিজের এক হাত দিয়ে অন্য হাত কেটে নিজের রক্তগুলো ছুঁড়ে মারে ডেভিলদের উপরে। আর কি যা আবার তাই হলো, যেখানে রক্তগুলো পড়ে সেখানে বড় একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে সেখানে সকল ডেভিল নিহত হয়। ইসরায়েল আগে অ্যাঞ্জেল সৈন্যদের সরিয়ে দেওয়ার আগে অ্যাঞ্জেল সৈন্যরা কোনো ক্ষতি হয়নি। আরিফ আবারও অ্যান্ডেসকে নিয়ে চলে যায় একির কাছে। একির কাছে গিয়ে আরিফ একটা স্ল্যাব দিয়ে, যার ফলে অ্যান্ডেস আগা থেকে আলো বের হয়ে সেটা রাকিব হিব্রুর দিকে যেতে লাগলো। একির সাথে লড়ার কারণে একজনই সে আলোটার দিকে খেয়াল করেনি। আলোটা ওদের শরীরে লাগতে দুজনে ছিটকে মাটিতে পড়ে যায়। ইকি আর আরিফ কোনো সুযোগ না দিয়ে নিজের হাত দিয়ে আইস ফায়ার বল বানিয়ে সেগুলো রাকিব হিব্রুর দিকে ছুঁড়ে মারতে লাগলো। হিব্রু যখন বুঝলো এভাবে লড়লে আরিফের সাথে পারবে না, তখন হিব্রু রাকিবকে বলল এখন আর এক হয়ে ওর সাথে লড়তে হবে। রাকিব হিব্রুর কথায় সায় দিল। হিব্রু আর রাকিব দাঁড়িয়ে নিজেদের চোখ বন্ধ করে দুই হাত সামনে নিয়ে এক হাত মোট করে অন্য হাতের তালের উপর রাখলো। আরিফ আর একি না থেমেই একের পর এক ফায়ার ও আইস বল ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু একটা বড় ওদের শরীরে লাগছে না। হঠাৎ করে হিব্রু আর রাকিবের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াগুলো একসাথে হয়ে আস্তে আস্তে একটা জন্তুতে পরিণত হতে লাগলো। দুটো দেখতে কিছুটা অ্যান্ডেসের বর্তমান রূপের মতো, কিন্তু এর আকারটা অ্যান্ডেসের থেকে বড় আর এর মাথার ওপর একটা বড় শিং আছে। আরিফ মনে মনে বলতে লাগলো যে ভয়টা পেয়েছিলাম। আরিফ একিকে ইশারা দিয়ে বলল নিচে গিয়ে ইসরায়েল ও বাকি সবাইকে হেল্প করতে। একি আরিফের কথা শুনে নিচে চলে গেল। এখন ওপরে এক পাশে জন্তুটা আর অন্য পাশে আরিফ অ্যান্ডেসকে হাতে নিয়ে ডানার সাহায্যে দাঁড়িয়ে আছে। জন্তুটা আকাশ কাঁপানো গর্জন দিয়ে আরিফের দিকে আসতে লাগলো। আরিফও এগিয়ে আসতে লাগলো সেই জন্তুটার দিকে। জন্তুটার কাছে এসে আরিফ যখন অ্যান্ডেসের সাহায্যে কাট দেবে, ঠিক তখনই সেই জন্তুটা নিজের লেজ দিয়ে আরিফকে বাড়ি দেয়, যার ফলে আরিফ অনেক স্পিডে মাটিতে গর্ত করে পড়ে। আরিফ আবার উঠে সে প্রাণীটার সামনে চলে গেল। আরিফ নিজের ডানার সাহায্যে বল বানিয়ে সেই জন্তুটার দিকে ছুঁড়ে মারতে লাগলো। বলগুলো বারবার জন্তুটার উপর পড়ার ফলে কয়েক জায়গায় ক্ষত হয়ে গেছে, যেটা দেখে সেই জন্তুটা উপরের দিকে তাকে গর্জন দেয়। আরিফের দিকে মুখ দিয়ে কালো আগুন ছুঁড়ে মারলো। আরিফ সেই আগুন থেকে বাঁচার জন্য নিজের হাত সামনের দিকে বাড়ালো, কিন্তু কোনো কিছুই হলো না। আগুনের কারণে আরিফের শরীরে বিভিন্ন জায়গায় পুড়ে গেছে ও এক পাশের ডানাগুলো পুড়ে গেছে, যার জন্য আরিফ উঠতে অনেকটা কষ্ট হচ্ছে। সেই জন্তুটা আল্ট্রা স্পিডে উড়ে আরিফের কাছে গিয়ে নিজের লেজ দিয়ে বাড়ি দেয়, উপরের দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে সেই জন্তুটা উঠতে লাগলো। অনেকটা উপরে উঠতেই সেই জন্তুটা থেকে রাকিব হিব্রু হয়ে গেল। যেহেতু আরিফ এক পাশে ডানা পুড়ে গেছে, তা আরিফ আর সেই ডানাগুলি ব্যবহার করতে পারছে না, যার জন্য আরিফ কিছুটা উপরে উঠে নিচে পড়তে লাগলো। রাকিব আর হিব্রু নিজের ডানা ব্যবহার করে আরিফের কাছে এসে আরিফের মুখের ওপর ঘুষি দিতে লাগলো। প্রত্যেকটা ঘুষি থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। পড়তে পড়তে একেবারে মাটিতে পড়ে গেল আরিফ সেই জায়গাটায় পড়েছে, সেই জায়গাটা চারিদিকে গর্ত হয়ে গেছে। মাটিতে পড়ার পরও হিব্রু আর রাকিবের ঘুষি মারা বন্ধ হয়নি। আবারও হিব্রু আর রাকিব জন্তুতে পরিণত হয়। আরিফকে উপরের দিকে ছুঁড়ে মারলো। এখন আর কোনো ডেভিল বা অ্যাঞ্জেল লড়তে পারছে না। লড়াই করতে পারছে না। সবাইকে এখন শুধু ওদের লড়াই দেখছে। আরিফকে ওপরে ছুঁড়ে মেরে সেই জন্তুটা নিচেও উঠতে লাগলো। আর নিজের হাতের মধ্যে অ্যান্ডেসকে নিয়ে এলো। সেই জন্তুটা আবার নিজের মুখ থেকে আগুন বের করে সেটা আরিফের দিকে মারলো। সেই আগুনটা গিয়ে লাগলো আরিফের ডান হাতে ছিল অ্যান্ড্রেস। আগুন লাগার ফলে আরিফ অ্যান্ড্রেসকে ছেড়ে দেয় আর অ্যান্ড্রেস নিচে পড়ে যায়। আবার সেই জন্তুটা আগুন মুখ থেকে বের করে আরিফের দিকে মারলো। আরিফ সেটা থেকে নিজে বাঁচানোর জন্য নিজের বাম হাত বাড়ালো। সেই জন্তুটা আল্ট্রা স্পিডে উড়ে এসে আরিফের বাম হাতে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। এটা দেখে ইসরায়েল, জ্যাক, হ্যারি, ইকি আসতে যাবে, তখন ডেভিলটা আক্রমণ করে বসে। হাত ছিঁড়ে ফেলা দেখে আরিফ বিরাট এক চিৎকার দেয়। যখন আবার সেই জন্তুটা আরিফের মাথায় কামড় দেবে, ঠিক তখনই কেউ আল্ট্রা স্পিডে এসে সেই জন্তুটাকে ঘুষিতে নিচে ফেলে দেয়। মাটিতে গর্ত করে সেই জন্তুটা পড়ে আর আরিফকে এসে নিচে পড়া থেকে বাঁচিয়ে ফেলে। এতক্ষণ সে ছিল বাতাসের মধ্যে মিশে, আস্তে আস্তে সে মানুষে পরিণত হতে লাগলো। সে লোকটিতে 10টি ডানা, 4টা 7 রঙের ডানা, দুটো লাল, কালো, দুটো সাদা। লোকটি আরিফকে নিজের পাওয়ার দিয়ে তাড়াতাড়ি করে হিল করে দিচ্ছে, সাথে আরিফ কাটা হাতটা জুড়ে দিতে লাগলো। সে লোকটি ডানা দেখে একির মুখ থেকে বেরিয়ে এলো ব্ল্যাক ওয়ার্ল্ড কিং সজীব। একির মুখ থেকে নামটা শুনে আরিফ হাঁ করে তাকিয়ে রইল সজীবের দিকে। আস্তে আস্তে সজীব আরিফকে কোলে নিয়ে নামতে লাগলো। নিচে নামতে নামতে আরিফ পুরো শরীর হিল করে দিল সজীব। এখন আরিফের ডান হাতটাও ঠিক হয়ে গেছে।
এখন কেমন লাগছে তোমার? পুরো ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমায় প্রত্যেকবার বাঁচান। সেটা না ভেবে এখন যাও, লড়াই করো। আরে কথা বলছিল ঠিকই, তখন গর্ত থেকে রাকিব আর হিব্রু উঠে এসে ব্ল্যাক ম্যাজিক্যাল বল বানিয়ে সেটা আরিফের দিকে ছুঁড়ে মারলো। বলগুলো গিয়ে সজীবের পিঠে লাগে, বলগুলো সজীবের শরীর অ্যাবজর্ব করে, আবারও 6টা বল হয়ে রাকিব ও হিব্রুর দিকে চলে যায়। বলগুলো রাকিব ও হিব্রুর শরীরে লাগতে আবার দুজন গর্তে পড়ে যায়। সজীব পিছনে ঘুরে একটা মুচকি হাসি দেয়। লড়াই করার জন্য এসছি, আর লড়াই করবো না এটা হয়? তাহলে তুমি রাকিব আর হিব্রুর সাথে লড়াই করো, আর আমি বরং সকল ডেভিল সৈন্যদের সামলাই। ঠিক আছে। আরিফের কাছ থেকে চলে গেল ডেভিল সৈন্যদের কাছে। সেখানে গিয়ে, হে শয়তানের বংশধররা, একটু এদিকেও আসো, আমিও একটু লড়াই করি। কথা শুনে কয়েকজন ডেভিল সৈন্য সজীবের দিকে এগিয়ে আসে। সজীব নিজের চোখ বন্ধ করে ফেললো। যখনই ডেভিল সৈন্যগুলো সজীবের উপর আক্রমণ করবে, ঠিক তখনই সজীব নিজের হাতের সাহায্যে চারদিকে বাতাসের মাধ্যমে যতজন ডেভিল সৈন্য সজীবের আক্রমণ করেছিল তাদের উপর তুলে ফেলে এবং বাতাসের সাহায্যে এক একজনকে মারতে লাগলো। যখন সবাই আধমরা হয়ে গেল তখন সবাইকে নিচে ফেলে দিল। সজীব আবার নিজের চোখ বন্ধ করে দুই হাত দুই দিকে বাড়িয়ে চারদিকে ঘুরতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল। ঘূর্ণিঝড়ের মধ্যে দেখতে দেখতে সকল ডেভিল সৈন্যকে নিয়ে এলো। ঘূর্ণিঝড়ের মধ্যে সজীব সকল ডেভিল সৈন্যকে কারেন্টের স্কট খাইয়ে আধমরা করে চারদিকে ছুঁড়ে মারলো। আস্তে আস্তে ঘূর্ণিঝড়টা ছোট হতে লাগলো। একসময় সেটা অদৃশ্য হয়ে গেল। এখন শুধু ডেভিল 3 জেনারেলই আছে। সজীব তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, কি মনোরা, তোমরাও কি লড়াই করবে নাকি? আমরা কাউকে ভয় পাই না, আমরা তোমার সাথে লড়তে প্রস্তুত। এই না হলে জেনারেলের মতো কথা। হালার কপাল, আমার ভাগ্যে জুটেছে 2টি অলস জেনারেল। যদি তোমরা আমার কোনো প্রকার ক্ষতি করতে পারো তাহলে আমি তোমাদের আমার জেনারেল বানিয়ে আমার ওয়ার্ল্ডে নিয়ে যাবো। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারলে তো আমাদের তোর আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যাবি। হায় হায়, আমার বউগুলো তাহলে কারে নিয়ে থাকবো? এই প্রথম কেউ আমারে এত বড় হুমকি দিয়েছে, তাও আবার সামান্য ডেভিল কিং এ জেনারেল। চলো দেখা যাক কে কাকে মারে। যখন 3 জেনারেল সজীবের উপর আক্রমণ করবে তখন সজীব নিজের হাতে একেবারে ছোট 3টা বল বানিয়ে সেগুলো 3 জেনারেলের দিকে ছুঁড়ে মারলো। বলগুলো 3 জনের শরীরের ভিতর ঢুকে গেল। 3 জেনারেল একটা হাসি দিয়ে যখন এগোতে যাবে তখন তাদের শরীর আস্তে আস্তে বড় হয়ে পরিণত হয়ে গেল। যখন পুরোপুরি 3 জন বড় হয়ে পরিণত হলো তখন সজীব একটা চুটকি বাজালো, আর 3 জনের শরীর ফেটে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। সজীব একটা মুচকি হাসি দিয়ে বলল, যারা আমার সামান্য একটা আক্রমণের সামনে দাঁড়িয়ে থাকতে পারলো না তারা নাকি আবার আমায় মারবে। এই জীবন রেখে লাভ কি, আবারও মরে যাওয়া ভালো। অন্যদিকে আরিফ গর্ত থেকে হিব্রু আর রাকিব উঠে আবার একসাথে হয় সেই জন্তুতে পরিণত হয়ে গেল। জন্তুতে পরিণত হয়ে মুখ থেকে কালো আগুন বের করে আরিফের দিকে মারতে লাগলো। আরিফ আল্ট্রা স্পিডে দৌড়ে নিজেকে আগুন থেকে বাঁচাতে লাগলো। একবার এদিকে আবার ওদিকে, একবার এদিকে আর একবার ওই দিকে যেতে লাগলো। এভাবে করতে করতে চলে গেল অনেকটা সময়। আরিফ এবার নিজের ডান হাতে বরফের বল বানিয়ে সেগুলো ছুটতে লাগলো ওই জন্তুটার দিকে। আরিফ এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল করে তো আরিফ পুরো অবাক হয়ে যায়, কারণ এখন আরিফ নিজের মধ্যে আগের থেকে দ্বিগুণ পাওয়ার অনুভব করতে পারছিল। সেই জন্তুটা নিজের মুখের সাহায্যে আগুন ছুঁড়ছিল, আর আরিফ নিজের হাতের সাহায্যে বড় বল বানিয়ে ছুটতে লাগলো। হঠাৎ করে আরিফের পেছন থেকে একটা রঙিন ম্যাজিক্যাল বল গিয়ে সেই জন্তুটার উপর পড়লো। ওই বলটা পড়ার ফলে হিব্রু ও রাকিব আলাদা হয়ে দুই দিকে পড়ে যায়। এই বলটা মেরে দেখার জন্য আরিফ নিজের পিছনে তাকায়, দেখে সজীব পিছনে দাঁড়িয়ে আছে। হিব্রু ও রাকিব আবারও একসাথে হতে চাইলো, কিন্তু কিছুতেই পারছে না এক হতে। তখনই সজীব বলল, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, এখন আর তোমরা এক হতে পারবে না। কি করেছিস তুই আমাদের সাথে? আমি তো কিছুই করিনি, শুধু একটু ম্যাজিক করেছি। আমাদের ওই পাওয়ার আমাদের ফিরিয়ে দে, না হলে এটার ফল ভালো হবে না। ফল মিষ্টি হবে না টক হবে সেটা তো পরেই দেখা যাবে, আগে তো আমার সাথে লড়াই করো। চল আই। আরিফ তুমি রাকিবকে সামলাও, আমি বরং হিব্রু কাকুকে সামলাই। এটাই বলে সজীব বাতাসের মধ্যে মিশে গেল, আর আরিফ রাকিবের উপর অ্যান্ডেসকে নিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে গেল। হিব্রু চারিদিকে সজীবকে খুঁজতে লাগলো। হঠাৎ করে সজীব পিছন থেকে এসে একটা ল্যাটানিং বল বানিয়ে হিব্রুর ওপর ফেললো। বল পড়ার ফলে হিব্রু ছিটকে দূরে গিয়ে পড়ে। আবার হিব্রু উঠে নিজের হাতগুলোকে দুই দিক করে কি যেন পড়তে লাগলো। আবারও হিব্রু উঠে নিজের হাতগুলোকে দুই দিক করে যেন কি পড়তে লাগলো। হঠাৎ করে সজীব ও হিব্রুর চারিপাশে কালো ধোঁয়া এসে গেল।
কালো ধোঁয়ার কারণে সজীব সামনে কিছু দেখতে পারছে না। হঠাৎ করে সজীবের পিছন থেকে একটা ব্ল্যাক বল এসে পড়ে, যার জন্য সজীব কিছুটা সামনে এগিয়ে যায়। সজীব মনে মনে বলতে লাগে আমার ম্যাজিক আমার সাথেই করে, এটাই বলে সজীব ধোঁয়া হয়ে ধোঁয়ার সাথে মিশে যায়। অন্যদিকে আরিফ, একি ও ইসরাইল একসাথে রাকিবের উপর আক্রমণ করছে। বাকিরা এক পাশে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে রাকিব অনেকটা দুর্বল হয়ে পড়ে। আরিফ একটা বরফের বল ছুঁড়ে মারে রাকিবের উপর, আর রাকিব বরফে পরিণত হয়ে যায়। সজীব ধোঁয়ার সাথে মিশে যায়। সজীব ধোঁয়ার সাথে মেশার কারণে হিব্রু কোথাও সজীব খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একের পর এক শক্তিশালী ম্যাজিক্যাল বল হিব্রুর ওপর পড়তে লাগলো। হঠাৎ করে সজীব আবারও দৃশ্যমান হয়ে যায়। আর সজীবের 7 রঙের 4টা ডানার আলোর কারণে সকল ধোঁয়া চলে গেল। আর হিব্রু চিৎকার করতে লাগলো যেন কেউ ওর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সজীব নিজের ডানার আলো এত বাড়িয়ে দিয়েছে যে আরিফ, তার বন্ধুরা, সকল অ্যাঞ্জেল সৈন্যরা চোখ খুলে রাখতে পারছে না। রাকিবের শরীরে বরফ গলে গেল এবং সে হিব্রুর মতো চিৎকার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে হিব্রু আর রাকিব ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। সজীব নিজের ডানা আবারও নিজের ভিতরে নিয়ে নিল। সজীব আরিফের কাছে গিয়ে, তাহলে শেষ পর্যন্ত আমরাই জিতলাম। কিন্তু আপনি না আসলে আমি যে এখানে বেঁচে দাঁড়িয়ে থাকতে পারতাম না, সেটাই সন্দেহ ছিল। এখানে আমার আসার কোনো কারণই নেই, কারণ তোমার মধ্যে আছে হিমরাজ এর পাওয়ার, সাথে নিজের পাওয়ার। আর হিমরাজের পাওয়ার ব্যবহার করলে কিন্তু তুমি একাই সকল ডেভিল সৈন্যদের হারিয়ে ফেলতে, তাও আবার এক ইশারায়। কিন্তু তুমি তাড়াহুড়া করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলে। আর যদি আজ আমি না আসতাম তাহলে তুমি মৃত লাশ হয়ে এখানে পড়ে থাকতে। আপনি ঠিকই বলেছেন। আমার উচিত ছিল আমি আগে হিমরাজের পাওয়ারগুলো প্র্যাকটিসের মাধ্যমে নিজের মাধ্যমে আয়ত্ত করা, কিন্তু আমি করিনি। আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তুমি মনে মনে ভাবছো যদি হেভেন ও মাটিতে নামানো যেত, তাই তো? তাহলে শুরু করা যাক। কি? দেখতে থাকো। এটা বলে সজীব চোখ বন্ধ করে একটা স্পেল পড়লো, আর সাথে সাথে সময় থেমে গেল। সজীব নিজের এক হাতের উপর আর এক হাত রেখে নিজের ডান পা মাটিতে ঘোরাতে লাগলো। আর সজীবের মাথার ওপর থেকে গোল আলো বের হয়ে চারিদিকে যেতে লাগলো। আর অনেক সায়েন্টিফিক মুভিতে দেখেছি, যখন কোথাও কোনো সংকেত পাঠায় তখন আমরা দেখি একটা নির্দিষ্ট বস্তু থেকে রাখা বের হয়ে গোল হয়ে চারিদিকে যায়। তেমনটা এখন হচ্ছে। যদি তবু না বোঝেন তাহলে কমেন্টে বলবেন। কিছুক্ষণের মধ্যেই পুরো মনস্টার ওয়ার্ল্ড কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হঠাৎ করে চারিদিকে সাদা হয়ে গেল, আস্তে আস্তে সাদা আলো যেতে লাগলো। আর যখনই চারিদিক পরিষ্কার হয়ে গেল তখন সময় আবার চলতে লাগলো। সবাই চোখ খুলে পুরো অবাক। চারিদিকে এত সুন্দর করে সাজানো, যেন সবাই কোনো স্বপ্নের মধ্যে আছে। এত সজীব উপরে গ্র্যাভিটি কন্ট্রোল করে উঠছিল। আস্তে আস্তে উড়ে সজীব আরিফের সামনে এলো। এসি বলতে লাগলো, নাও, সাজিয়ে দিলাম তোমার মনের মতো, আর মুছে দিলাম সবার মন থেকে খারাপ চিন্তা। কিন্তু কতদিন এই খারাপ চিন্তা থেকে সবাই বেঁচে থাকবে তা জানা নাই। আর এখন থেকে তুমি পুরো মনস্টার ওয়ার্ল্ডের কিং। কিন্তু প্রত্যেক জাতিকে কন্ট্রোল করবে একজন করে কিং, আর সকল কিং এর কিং হচ্ছ তুমি, যেটা আমি সকলের মনের মধ্যে গেঁথে দিয়েছি। এখন আর কোনো কিছুর আলাদা নাম থাকবে না। ডেভিল রাজ্যকে ডেভিল কিংডম বলে সবাই জানবে, এবং অ্যাঞ্জেল রাজ্যকে অ্যাঞ্জেল কিংডম। এভাবে প্রত্যেক জাতির নাম অনুসারে তাদের রাজ্য হবে। আর ডেভিল ও অ্যাঞ্জেল কিং তুমি, আর সকল রাজ্যের মাঝখানে। আপনি আমার জন্য এত কিছু করলেন, কি বলবো আপনাকে, সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, একটা জিনিস চাইতে পারি আপনার থেকে? আমি কি আপনাকে দেখতে পারি না? মানে আপনার সাথে যতদিন দেখা হয়েছে ততদিনই আপনার মুখে মাস্ক পরে থাকতেন, এমনকি আজও পরে আছেন, তাই আর কি। তখন একই পিছন থেকে বলতে লাগলো, হ্যাঁ, আপনাকে দেখার আমার অনেক ইচ্ছা। ঠিক আছে, দেখতে কোনো অসুবিধা নেই, তবে তোমরা দুজন আমায় দেখতে পারবে, আর দেখার পর কিছু হলে আমার কোনো দোষ নেই। আপনি একই কথা বুঝলেন কিভাবে? এটা তুমি বুঝবে না। আমরা আপনার সামনে দাঁড়িয়ে থাকবো, তাহলে আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো। আস্তে আস্তে সজীব নিজের মুখের মাস্ক খুলতে লাগলো। আরিফ সজীবের মুখ দেখে তো আকাশ থেকে পড়লো। সজীব আবারও মুখে মাস্ক পরে নিল। আপনি তো দেখতে পুরো আমার আগের চেহারার মতো, কিন্তু এটা কি করে সম্ভব? বললামই তো, দেখার পর কিছু হলে আমার দোষ নেই। আমাদের কি আর দেখা হবে? এটা উপরওয়ালাই ভালো জানে।
তাহলে আমি আসি। বলে সজীব আরিফের গায়ে হাত দেয়। আরিফ উপর হাত রাখতে যেন আরিফ ভিতর বিদ্যুতের ঝটকার মতো কিছু একটা ঢুকলো। তোমাকে আমি কি সত্যি? এখন থেকে তুমি আমার মতো করতে পারবে। ধন্যবাদ আপনাকে এত বড় একটা জিনিস আমার উপহার দেওয়ার জন্য, সাথে আমার পাওয়ার দ্বিগুণ করে দেওয়ার জন্য। বাই। সজীব টেলিপোর্ট হয়ে চলে গেল নিজের গন্তব্যে, আর যাওয়ার আগে সকল ডেভিল সৈন্যকে ঠিক করে দিয়ে গেল। আরিফ অ্যাঞ্জেল সৈন্যদের পাঠিয়ে দিল অ্যাঞ্জেল কিংডমে, আর ডেভিল সৈন্যদের পাঠিয়ে দিল ডেভিল কিংডমে। দেখতে 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 চলে গেল 1 মাস। এখন আরিফ হচ্ছে পুরো মনস্টার ওয়ার্ল্ডের কিং। আরিফ 15 দিন মনস্টার ওয়ার্ল্ডে আর 15 দিন থাকে ডিরেক্টর প্ল্যানেটে, যেটা চলতে থাকবে আরিফের মৃত্যুর আগ পর্যন্ত। আর জেসি, জ্যাক, হ্যারি, মেরি, এলিহা চলে গেছে ডিরেক্টর প্ল্যানেটে। আরিফের বাবা মাও এখন মনস্টার ওয়ার্ল্ডে। চলতে লাগলো এভাবে ওদের জীবন হাসি খুশি ভাবে। কেমন হয়েছে পুরো গল্পটা সেটা বলবেন। আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য, এবং নতুন ম্যাজিক্যাল গল্পের জন্য রেডি থাকুন। আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো এরকম ম্যাজিক্যাল গল্প দিব। আর স্টোরিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আপনাদের জানাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।